হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নতুন একটি ড্রামা নিয়ে এসেছি। আশা করি ড্রামাটি আপনাদের ভালো লাগবে। কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ড্রামার শুরুতেই আমরা আনান নামের একটি মেয়েকে দেখতে পাই। তাকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছিল। সিন চলে যায় আনানের অতীতে। আনান একটি ছেলের সাথে বিয়ে করার স্বপ্ন দেখছিল। তখনই তার বোন নিনা চলে আসে আর সে বলে যে তুমি হাউ ফ্যামিলির বউ হওয়ার যোগ্যতা রাখো না, হাউ ফ্যামিলি বউ হওয়ার যোগ্যতা আমি রাখি। এখানে বুঝতে পারি তার বোন আর তার বয়ফ্রেন্ড প্ল্যান করে তাকে মারার চেষ্টা করছিল। যখনই তারা তাকে গাড়ি দিয়ে চাপ দিয়ে মারতে যাবে তখনই কেউ একজন এসে তাকে বাঁচিয়ে নিয়ে যায়। আর এখন আবার বর্তমানে সিন চলে আসে। আমরা দেখতে পাই যে আসলে এই ছেলেটি অন্য কেউ না, আমাদের লিড ক্যারেক্টার বুয়াই। আনন্দ বলে তুমি আমাকে এখানে বেঁধে রেখেছো কেন? বুয়াই বলে তুমি কি জানো না তোমার এক্স বয়ফ্রেন্ড এবং তোমার বোন তোমাকে মারার চেষ্টা করছে, তারপরে তুমি তাকে বিয়ে করার চেষ্টা কেন করছো? তখন সে বলে যে এটা আমার মর্জি, তোমাকে কি আমি তো কোনো কিছু বলতে বলেছি? তখন সে বলে আমি খুব ভালো করেই জানি তোমার বাবা তোমাকে তোমার ফ্যামিলি থেকে বের করে দিয়েছে। এখন তুমি তোমার গো ফ্যামিলিকে হ্যান্ডেল করার জন্য হাউ ফ্যামিলির বউ হতে চাও। এটা আমি খুব ভালো করেই জানি। তুমি যদি এটা করতে চাও তাহলে অবশ্যই আমার হেল্পের প্রয়োজন হবে। তুমি যদি আমার হেল্প চাও তাহলে আমাকে বলে দাও, আমি তোমাকে এতে খুব ভালো করেই হেল্প করতে পারবো। আনান বলে তুমি কি চাও সরাসরি বলে দাও, এভাবে ঘোরানো পেছানোর কোনো কিছুই নাই। তখন বুয়াই বলে যে তুমি যেহেতু আমার ফ্যামিলিতে আসতে চাও বা বিয়ে করতে চাও, তাহলে তুমি আমাকে বিয়ে করো। আমি তোমার জন্য অবশ্যই পারফেক্ট। আমার ভাই থেকে আমি দেখতে অনেক গুণ হ্যান্ডসাম। আর তুমি যা চাও আমি তা তোমাকে দিতে পারবো। তখন আনান বলে যে তোমাকে আমি বিয়ে কেনই করব, তোমাকে তো তোমার বাবা পাবলিকের সামনে আনতেই পারে না। তুমি তার জারদ সন্তান, তোমাকে তো আমি বিয়ে কখনোই করব না। তখন বুয়াই বলে যে তুমিও তো জানো যে তোমার ফ্যামিলিও তোমাকে মেনে নেয় না। আর তোমার তো আমার ভাইয়ের চেয়ে আমাকেই বেটার অপশন হিসেবে মনে হওয়া উচিত। আমি তোমাকে হেল্প করতে পারবো। তুমি আমার সাথে প্লিজ কাজ করার জন্য রাজি হয়ে যাও। তখন আনন্দ তার বুকে ছুরি ধরে বলে যে আমি তোমাকে মেরে ফেলবো তুমি যদি এই কথা বলো। তখন সে হাত দিয়ে ছুরিটি তার বুকে আঘাত করে আর বলে এমন ছোটোখাটো আঘাতে তোমার আমার দুইজনের মধ্যে একজনেরও ব্যথা হওয়ার কথা না। তারপরও আনান রাজি না হয়ে এখান থেকে চলে যায় আর বলে তোমার জন্য আমি ডক্টর পাঠিয়ে দিব। বুয়াই মনে মনে ভাবতে শুরু করে এ কেমন ধরনের মেয়ে রে বাবা, কোনো দয়া মায়া নেই। এদিকে হাউজিন নিনাকে নিয়ে তার বাবার সামনে পৌঁছায় আর বলে বাবা আমি নিনাকে বিয়ে করতে চাই। তার বাবা বলে তুমি বিয়েটাকে কি মজা পেয়েছ? বাহিরে এতজন মানুষ দাঁড়িয়ে রয়েছে, তারা কি বলবে আমার সম্পর্কে বলো তো? তুমি এইভাবে মেয়ে পরিবর্তন করছো, মনে হচ্ছে তুমি কাপড় চেঞ্জ করছো। তখন মিস্টার গুয়ান বলে মেয়ে তো দুজনই আমার, একজন না হয় আরেকজনের সাথে বিয়ে হচ্ছে, তাহলে সমস্যা কি? দুনিয়ার মানুষ তো জানে গুয়ান ফ্যামিলির সাথে হান ফ্যামিলির বিয়ে হচ্ছে। হোক না আমার বড় মেয়ে ছেড়ে ছোট মেয়ের সাথে বিয়ে, তাহলে কি হয়েছে? তখন হান বলে যে আচ্ছা ঠিক আছে। তখনই ওই জায়গায় হানান চলে আসে। আনানকে দেখে তার বোন তার কাছে গিয়ে বলে যে প্লিজ আমাদের ক্ষমা করে দাও, আমি অনেক বেশি ভালোবাসি সিবিনকে, প্লিজ তুমি এই বিষয়টা মেনে নাও। তখন সে তাকে ঠাস করে একটি চর বসিয়ে দেয়। তখন বাবা বলে যে তুমি এসব কি করছো, তুমি তোমার বোনকেই মারছো। তখন আনান বলে 20 বছর পর্যন্ত আমি জানতাম না আমার কোনো বোন আছে। আমার মা যখন থেকে কুমায় চলে গিয়েছে তখন থেকেই তুমি তোমার নাজায়েজ মেয়েকে আমার জায়গায় দিয়ে দিয়েছো, সাথে আমাকেও বাসা থেকে বের করে দিয়েছো। এখন আমি কোনো কিছুই ছাড়বো না। তখন মিস্টার হাউ বলে যে মা তোমার কি প্রয়োজন তুমি বলো, আমার ছেলে দোষ করেছে আমি খুব ভালো করেই জানি। এর পরিবর্তে তোমাকে আমি কি দিতে পারি এটা তুমি বলো, যা পেয়ে তুমি খুশি থাকবে আর তুমি যা চাইবে আমি তাই তোমাকে দিতে রাজি আছি। আসলে আনন্দ এটাই চাইতো, সে বলে সিংসাং রিসোর্টের 70% আমাকে দিতে হবে। এটা শোনার পর সে কিছুটা অবাক হয়ে যায়। তুমি কি জানো 70% শেয়ার বলতে কি বোঝানো হয়? তখনই তার ছেলে বলে ওঠে যে না বাবা, ওকে দেওয়া যাবে না। তখন সে বলে আচ্ছা আমি তার সাথে একে বুঝি, বুঝতে তো দাও। মিস্টার হায়ন বলে যে কি বলতে চাও তুমি বলো। তখন সে বলে আপনি যদি আমাকে না দিতে চান আমার কাছে অন্য একটি উপায় আছে। 70% শেয়ার তো আপনার ছেলের ইজ্জতের চেয়ে বা আপনার ইজ্জতের চেয়ে বেশি না, তাই না? এটা বলে সে একটি ভিডিও বার করে দেখায়। ভিডিওতে ছিল সেবেন আর লিন, তারা গাড়িতে বসে রোমান্স করছিল। এই ভিডিও দেখে সবাই কিছুটা অবাক হয়ে যায়। তখন মিস্টার হাউ রাজি হয়ে যায় তাকে শেয়ার দেওয়ার জন্য। বলে আর কি করতে হবে বলো।
তখন সে বলে শেয়ার তো দিয়ে দিয়েছেন, সমস্যা নেই, তার সাথে আমার আরেকটি শর্ত আছে। শর্তটি হচ্ছে সিবিং এবং লিনার সম্পর্ক 1 বছর ধরে হাইট রাখা হবে। আমাদের মধ্যে সম্পর্ক হবে এটা জানানো হবে, তারপর কার সাথে সম্পর্কটা হয়েছে এটা যাতে ভাইরাল না হয়। এতেও তারা রাজি হয়ে যায়, কারণ তাদের ছেলের ইজ্জতের বিষয় ছিল। মিস্টার হাও বলে আচ্ছা, কাল তুমি আমার অফিসে চলে আসবে, তারপর তুমি আমার থেকে ওই পেপারটি সাইন করিয়ে নিয়ে যাবে। কাজ শেষে আনান বাহিরে বেরিয়ে পড়ে। বাহিরে বৃষ্টিতে ভিজতে ভিজতে সে হাঁটতে শুরু করে। তার সাথে দেখা করার জন্য বুয়াই চলে আসে। সে তাকে বলে যে আমি জানতাম তুমি বিয়ে করোনি, তুমি আসলে গিয়েছিলে 17% শেয়ারের জন্য। তখন সে বলে হ্যাঁ, তুমি কি চাও এটা আগে বলো। তোমার বুয়াই বলে যে আমি বেশি কিছু চাই না, আমি তোমাকে বিয়ে করতে চাই। সে বলে একটি চাকর আঘাত খেয়ে কি তোমার শিক্ষা হয়নি? তখন সে বলে যে আমি তো নিজেকে আঘাত করেছি, তুমি তো আমাকে আঘাত করোনি। বুয়াই কোনো উত্তর না দিয়ে হানকে কিস করতে শুরু করে। তখন হান তাকে সরিয়ে বলতে থাকে যে আঘাত খেয়ে তোমার কি শিক্ষা হয়নি? তুমি আরো আঘাত খেতে চাও? তখন সে বলে তুমি আমাকে যতই আঘাত করো আমি তোমাকে ভালোবাসতে থাকবো। আনান বলে তুমি আমাকে ভালোবাসার যোগ্যতা রাখোই না, তুমি কেন আমার পিছনে পড়ে আছো? বুয়াই বলে তোমাকে আমি হাসিল করেই ছাড়বো। আমি দেখব তোমার মন কতদিন পর্যন্ত শক্ত থাকে, তোমার মন একদিন আমি গলিয়েই ছাড়বো। সিন শিফট হয়ে আমরা আনানকে দেখতে পাই, যে কিনা তার মায়ের কাছে ছিল। তার মা কোমায় থাকার কারণে সে সব সময় তার মায়ের পাশে থাকতো আর তার মায়ের চিকিৎসা করত। আনান তার মাকে বলে মা তুমি চিন্তা করবে না, বাবা আমাদের থেকে যা যা কেড়ে নিয়েছে সব কিছু আমি একদিন ফিরিয়ে নিয়ে আসবো। তখনই তাদের লয়ার চলে আসে। লয়ার আসার পর লয়ারকে থ্যাংক ইউ জানায় আনান। বলে আপনি যদি না থাকতেন আমার মা এখানে থাকতে পারতো না। সে বলে আপনার মা আমার অনেক খেয়াল রেখেছে, এখন যেহেতু আমি সুযোগ পেয়েছি আপনার মায়ের খেয়াল রাখার, আমি 100% চেষ্টা করব। এই হসপিটালটি আমার বন্ধুর, আপনি চিন্তা করবেন না, ম্যাম খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তখন আনান বলে আপনি সব কাগজপত্র রেডি করুন, আমি সব কিছু সাইন করে দিচ্ছি। তারপর লয়ার এখান থেকে চলে যায়। সে তার মাকে গিয়ে বলে মা তুমি রেস্ট করো, আমি আসছি, পরে তোমার সাথে আমার কথা হবে। এটা বলে সে তার বাসার দিকে রওনা হয়। বাসার যাওয়ার পর সে দেখতে পায় তার বাবা এবং তার বোন নিনাকে কেউ একজন বেঁধে রেখেছে। লোকগুলো বলতে থাকে যে তোমার বাবা আমাদের থেকে এত টাকা লোন নিয়েছে, লোনগুলো পেড করো, আমরা তোমার বাবা আর বোনকে ছেড়ে দিব। তখন সে বলে আচ্ছা, কত টাকা লোন আর কি করতে হবে? তখন সে বলে চিন্তার কোনো বিষয় নাই, আমি ফোন করছি পুলিশকে। তখন তার বাবা বলে মা পুলিশকে কল করিস না, ওদের কথা মতো কাজ কর, না হয় ওরা আমাকে মেরেই দিবে। লোকটি বলে আচ্ছা তোমার কাছে টাকা নেই, তুমি আমাদের কাছে তোমার হোটেলের শেয়ার বিক্রি করে দাও। তখন আনান খুব মজা নিয়ে বলে অবশ্যই আমি শেয়ার দিব, তার আগে তোমাকে এই দুজন থেকে একজনকে মেরে দেখাতে হবে, তাহলেই তুমি আমার শেয়ার পাবে। এটা শুনে লোকটি কিছুটা হতভম্ব হয়ে যায়। তখন বাবা বলে মারার হলে আমাকে মারো, আমার মেয়েকে কোনো কিছু করো না, আমার মেয়ে এখন অনেক ছোট। মেয়েটি বলে বাবা কি বলছো, ওরা তো আমাদেরই লোক, আমাদের মারতে যাবে কেন? বাবা এইসব বলো না। আনান মনে মনে বলে যে আমি তো সব কিছুই জানি, আমি দেখতে চাই তোমরা কতটুক নিচে নামতে পারো। আনান সরাসরি তার বাবা আর বোনকে এই কথাগুলো রিপিট বলে দেয়। তখন তার বাবাও অ্যাক্টিং করা বন্ধ করে দেয় আর দাঁড়ায় বলে যে আমি কখনোই কল্পনা করতে পারিনি তুমি আমার বিপদের দিনেও আমাকে হেল্প করবে না। সে তার লোকদেরকে আনানকে মারতে বলে। তখনই আনান পালানোর চেষ্টা করে। সে যখন পালাচ্ছিল হুট করে এখানে বুয়ান চলে আসে। বুয়ানের গাড়িতে করে সে বুয়ানের সাথে পালিয়ে যায়। বুয়ান তাকে একটি সেফ জায়গায় নিয়ে যায়। এই জায়গায় যাওয়ার পর সে বলে তুমি আমাকে কোথায় নিয়ে এসেছো, এটা কোনো জায়গা হলো? বুয়ান বলে এখন থেকে তোমাকে এই জায়গায় থাকতে হবে, কারণ তোমার জানের খাতরা আছে। তারপর আমরা দেখতে পাই সে রুমের ভিতরে প্রবেশ করে আর বলে যে তুমি হান ফ্যামিলির একজন ছেলে হয়ে তুমি কেন এরকম একটি বাসায় থাকো? তখন সে বলে তুমি খুব ভালো করেই জানো আমি যখন ছোট ছিলাম তখন আমার মা সহ আমাকে বের করে দেওয়া হয়েছিল, তারপর থেকেই আমি এই জায়গায় থাকি। তুমি গো ফ্যামিলির মেয়ে হয়েও এখন এখানেই থাকতে হবে। তখন সে বলে আমি এখানে থাকতে আসিনি, আমি জাস্ট দেখার জন্য এসেছি, আমি চলে যাব। তখন আনার লক্ষ্য করে বুয়ানের আহত জায়গা থেকে ব্লাড বের হচ্ছে। সে বলে তুমি কি ওই জায়গার জন্য মেডিসিন লাগাওনি বা খাওনি? সে বলে এইসব জেনে তুমি কি করবে, তুমি যদি চলে যেতে চাও এখনই চলে চলে যেতে পারো, চাবি এখানেই রাখা আছে। সাথে সাথে উঠে আনান চলে যায়। বুয়ান মনে মনে ভাবতে শুরু করে এই মেয়ে কেমন জিদ্দি রে বাবা, বললাম সাথে সাথেই চলে গেল।
কিছুক্ষণ পরই আমরা দেখতে পাই যে আনান ফিরে এসেছে। আনান আসলে তার জন্য মেডিসিন নিতে গিয়েছিল। আনান আসে আর তার আহত জায়গায় ওই মেডিসিনগুলো লাগানোর চেষ্টা করে। সে বলে, চলে আসো, আমি তোমাকে ব্যান্ডেড করে দেই। আর এই বলে সে তাকে ব্যান্ডেডও নিজের হাতেই করে দেয়। তারপর আনান বলে যে তুমি আমাকে একবার বাঁচিয়েছিলে, আমিও তোমাকে বাঁচিয়ে নিলাম, এখন হিসাব বরাবর। বুয়ান বলে, আজ রাত তুমি এখানেই থেকে যাও, না হয় তোমার ক্ষতি হতে পারে। আনানও ঘুমিয়ে পড়ে। সকালবেলায় ঘুম থেকে উঠে সে দেখতে পায় তার হাত পা বাঁধা ছিল। তখন সে বুয়ানকে ডাকতে শুরু করে। বুয়ান আসে আর বলে, আমি তোমাকে তোমার সেফটির জন্য বেঁধে রেখেছি, না হয় আমি তোমাকে বেঁধে রাখতাম না। আমি আমার বাবাকে খুব ভালো করেই জানি, সে তোমাকে শেয়ার না দেওয়ার জন্য তোমাকে অনেক ক্ষতি করার চেষ্টা করবে। চিন্তা করো না, আমি তোমাকে এখনই খুলে দিচ্ছি। এটা বলে বুয়ান তার কাছে যায় তার হাত খোলার জন্য। হাতগুলো যখন সে খুলছিল তখন সে তাকে হয়তো অনেক ভাবে নিয়েছিল। বুয়ান যখন তার হাতটি খুলে দেয়, আনান তাকে বোতল দিয়ে আঘাত করে বেহুশ করে দেয়। তারপর আমরা দেখতে পাই যে সে এখানে বেহুশ হয়েই পড়ে থাকে। আর আনান চিন্তা করে এখান থেকে সে চলে যাবে। সে তাড়াতাড়ি উঠে চলে যায় হান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে। যাওয়ার পর সে দেখতে পায় যে তার বোন আর বাবা আগে থেকেই ওই জায়গায় বসেছিল। তখন মিস্টার গুয়ান বলে যে আমার ছেলে তো তোমার সাথে আগে এঙ্গেজমেন্ট করেছিল, তারপর সে তার সিদ্ধান্ত চেঞ্জ করে তোমার বোন লিনাকে চুজ করেছে। এতে তো আমার কোনো কিছু করার নেই। আমার ছেলে যাকে চুজ করবে তার সাথেই আমি তাকে বিয়ে দিয়ে দিব। এ তো আহামরি তেমন কোনো কিছু না। আনান খুব ভালোভাবেই বুঝতে পারে তাকে শেয়ার না দেওয়ার জন্য এইসব প্ল্যান করা হয়েছে। সে বলে, তার মানে কি আপনি আমাকে শেয়ার দিবেন না? তার বোন লিনা বলে, তুমি ঠিকটাই বুঝতে পেরেছ। তোমাকে শেয়ার কেন দিবে? আমরা একে অপরকে ভালোবাসি, আমরা কিস করতেই পারি। এই ভিডিও ভাইরাল হলেও আমাদের কিছু না। এখানে আনানের অনেক বেশি মন খারাপ হয়, তবে তার এখানে কোনো কিছুই করার ছিল না। আনান চলে আসে একটি হোটেলে। হোটেলে এসে যখনই সে রুম নিবে তখনই দেখতে পায় তার সব কার্ডগুলোকে অফ করে দেওয়া হয়েছিল। তখন সে বুঝতে পারে তার বাবাই এই কাজটি করছে। তার বাবা তার সব ব্যাংক অ্যাকাউন্টগুলো অফ করে দিয়েছে। সে তার উকিলকে কল করে জিজ্ঞাসা করে যে আমার ক্রেডিট কার্ডগুলো কে বন্ধ করে দিয়েছে। তখন উকিল বলে যে আপনার বাবা আপনার সব কিছু অফ করে দিয়েছে, তবে আপনি চিন্তা করবেন না, আপনার মায়ের অবস্থা ঠিক হয়ে গেলে হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে। এতে আনান ওকে বলে ফোনটি কেটে দেয়। আর সে একটি রেস্টুরেন্টে এসে বসে থাকে। অন্যদিকে আমরা বুয়াইকে দেখতে পাই, সে বাহির থেকে আনানকে দেখতে শুরু করে। আনানও তাকে দেখতে পায়, তবে সে কোনো কিছুই বলে না। সে শুধুমাত্র ওই জায়গায় বসে থাকে আর সে চিন্তা করে এই জায়গায় বসে বসেই সে রাত কাটাবে। সে তো কফি খাচ্ছিল আর বসেই ছিল। বুয়াইও তার জন্য বাহিরে অপেক্ষাই করছিল। পরদিন সকালে আনান ক্লিনারের ড্রেস পরে হুদের অফিসে চলে যায়। অফিসে যাওয়ার পর তাকে তার বোন ডাক দেয় আর বলে, তুমি আমার রুম কেন এখনো পরিষ্কার করনি? তখনই নিনাকে কেউ একজন ডাক দেয় আর বলে, ম্যাম আপনাকে স্যার ডাকছে, আপনি স্যারের রুমে চলে যান। তখন সে চাইলেও আর আনানের মুখটি দেখতে পারে না, এখান থেকে তার চলে যেতে হয়। আনান যখনই গোয়ার অফিসে যেতে যায় তখন আমরা দেখতে পাই এখানে বুয়াই চলে আসে আর তাকে একটি জায়গায় নিয়ে বলে, তুমি কি আমার বাবার অফিসে প্রবেশ করতে চাও? তুমি কেন এইসব করছো? এতে তোমার জানের রিস্ক আছে, তুমি কি বুঝতে পারছো না? তোমাকে আমি বলে দেই, এখানে অনেক সিসিটিভি ক্যামেরা আছে, তুমি চাইলেও কোনো কিছু করতে পারবে না। তুমি যদি চাও আমি তোমার হেল্প করতে পারি, আমরা দুইজন মিলে বাবার কাছ থেকে সবকিছু আনার চেষ্টা করতে পারি। সে কথা না শুনে এখান থেকে চলে যায়। আনানকে আমরা মন খারাপ করে একটি জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখি। তখনই তার কাছে বুয়াই চলে আসে আর বলে যে মন খারাপ করে দাঁড়িয়ে না থেকে এই নিউজটা দেখো। এটা বলে সে তার ফোনটা এগিয়ে দেয় নিউজে নিনার বিষয়ে। নিনা আসলে আগে একজন বার গার্ল ছিল। তখন বুয়াই বলে, আমার বাবা কখনোই এমন মেয়েকে তার ফ্যামিলির বউ বানাবে না যে মেয়ের এত ব্যাড রেকর্ড আছে। সে তো তার কোম্পানির ভালোর জন্যই কাজ করছে, সে কখনোই এই মেয়েকে বউ বানাবে না। তুমি যদি আমার সাথে কাজ করতে চাও আমি তোমাকে হেল্প করতে পারি। এখানে আনান রাজি হয়ে যায়। বুয়াই বলে, আমার একটি শর্ত আছে। তখন সে বলে, কি শর্ত বলো? তখন বুয়াই তাকে বিয়ের কথা বলে। আনান বলে, কেন বিয়ে করতে হবে? বুয়াই বলে, বিয়ে করতে হবে আর একটি শর্ত রাখতে হবে, তোমার সব সম্পত্তি থেকে অর্ধেকটা ডাইভোর্সের সময় আমাকে দিতে হবে। তখন এখানে আনান রাজি হয়ে যায়, বলে, আচ্ছা আমি জানি এটার চেয়ে তোমার বুক অনেক বেশি, তারপরও আমি রাজি হয়ে গেলাম, দিয়ে দিব আমার সম্পত্তির অর্ধেক তোমাকে। অন্যদিকে আমরা নিনাকে দেখতে পাই। নিনার সাথে দেখা করার জন্য সিবলিং চলে আসে।
শিবলিং এখানে মাস্ক পরে এসেছিল। তখন নিনা তাকে বলে, তুমি কি আমার সাথে দেখা করতে ভয় পাও? শিবলিং বলে যে আমার বাবা যদি জানতে পারে আমি তোমার সাথে দেখা করেছি, তাহলে সে তোমাকে খুনই করে ফেলবে। নিনা বলে, তুমি কি আমাকে বিয়ে করবে না শিবলিং? শিবলিং বলে, আমি অবশ্যই তোমাকে বিয়ে করব। বাবার সামনে এটা প্রমাণ করতে হবে যে তুমি আমাদের বিজনেসের জন্য পারফেক্ট। তার আগ পর্যন্ত আমাদের দূরত্ব বজায় রেখে চলতে হবে। বুঝতে পেরেছো আমার ম্যাডাম আমার কথা? তখন সে বলে, আচ্ছা সমস্যা নেই। এদিকে আমরা বুয়ানকে দেখতে পাই। বুয়ান আনানের কাছে আসে আর বলে, তুমি যদি এখন সিবলিংকে তোমার হাতের মুঠোয় করতে চাও, তাহলে আগে তোমার তার মা রুজিকে তোমার কবজায় করতে হবে। যদি তুমি তাকে তোমার কবজায় করতে পারো, তাহলে তুমি সবকিছু করতে পারবে। তুমি এই ড্রেসটি নাও, এই ড্রেসটি তুমি তাকে গিফট করবে। দেখবে এই ড্রেসটি তার পছন্দ হবে। তখন সে বলে যে আচ্ছা, তুমি এই ড্রেসটি কোথায় পেলে বলো? তখন সে বলে, আমার কাছে আসো, বলে দিব। এটা বলে সে তাকে কিস করে বসে। তখন আনান বলে যে আমি খুব ভালো করেই জানতাম তুমি একদমই ভালো লোক নয়, তুমি অনেক খারাপ একজন মানুষ। এখান থেকে সিন কাট করে আমাদের শপিং মলে দেখানো হয়। রোজি অলরেডি শপিং মলে চলে এসেছিল। রোজি একটি ড্রেস দেখে আর ওই ড্রেসটি তার পছন্দ হয়। একজন এসে বলে যে এই ড্রেসটি সেল হয়েছে। তখনই ওই জায়গায় আনান চলে আসে। আনান বলে যে আন্টি, আমি আপনার জন্য এই ড্রেসটি চুজ করেছি, আর এই যে নিন, আপনার জন্য আমি আরো কিছু গিফট এনেছি। আশা করি গিফটগুলো আপনার অনেক পছন্দ হবে। রুজি বলে, তুমি আমাকে কেন এইসব গিফট করছো? তখন সে বলে, আমি জানি আন্টি, কাল আপনার বার্থডে, এই জন্য আমি আপনাকে এইসব গিফট করছি। অন্যদিকে আমরা বুয়াইকে দেখতে পাই, সে আনানের জন্য পানি উঠাচ্ছিল। তখন আনান জিজ্ঞাসা করে, এত রাত্রে তুমি কার জন্য পানি উঠাচ্ছ? সে বলে, তুমি কি গোসল করবে না? আনান বলে, এই জায়গায় আমার পক্ষে গোসল করা অসম্ভব। তখন বুয়াই বলে, আচ্ছা কাল মিস্টার মেয়রের সাথে দেখা করতে যেও, তাও শরীরে গন্ধ নিয়ে। এটা শুনে সে বলে, আচ্ছা আচ্ছা, আমি গোসল করে নিচ্ছি, তুমি এখন চলে যাও এখান থেকে, তাহলেই তো আমি গোসল করতে পারবো। তখন বুয়ান রুমের ভিতর চলে যায় আর দরজা বন্ধ করে দেয়। সে মনে মনে হাসছিল। সিন শিফট হয়ে আমরা রোজি এবং মিয়াওকে দেখতে পাই। তারা দুইজন বসে বসে গল্প করছিল, তাও ওই রেস্টুরেন্টের জন্য, যেই রিসেপ্টটি আনানদের ছিল। এখানে আনানও চলে আসে। আনান দূর থেকে দাঁড়িয়ে তাদের কথা শুনছিল। মিসেস মেও রুজির সাথে একটি ডিল করতে চায়। রুজি বলে, অলরেডি আমাদের ডিল সাইন হয়ে আছে অন্য একটি ফ্যামিলির সাথে। এখানে সে হাও ফ্যামিলির কথা বলছিল। তখনই এখানে আনান চলে আসে। আনান মিস্টার মেওয়ের সাথে অনেক সুন্দর করে কথা বলে। তাদের এইভাবে সুন্দর করে কথা বলা দেখে রুজি কিছুটা জেলাস ফিল করছিল, তবে সে এটা প্রকাশ করে না। এদিকে মিস্টার মেওয়ের ছেলে তো আনানের দিকে হা করে তাকিয়ে থাকে। সে তো মনে মনে আনানকে পছন্দই করে ফেলে। এটা তার মাও লক্ষ্য করেছিল। যখন তারা এখান থেকে বেরিয়ে যায়, মিসেস মেও তার ছেলেকে জিজ্ঞাসা করে, তুমি কি আনানের প্রতি ফিদা হয়েছো বা তাকে পছন্দ করো? তোমাকে একটা কথা বলে রাখি, তার কিন্তু সিবলিং এর সাথে অলরেডি এঙ্গেজ হয়ে আছে। তুমি চাইলেও তাকে আর পাবে না। এটা শুনে তার ছেলে বলে, না মম, আপনি এসব কি বলছেন? এসব কোনো কিছুই না। অন্যদিকে আমরা আনানকে দেখতে পাই, যে কিনা বসেছিল। আনান বুয়ানকে বলে, তুমি কি তোমার মাকে মিস করছো? বুয়ান বলে, হ্যাঁ, ছোটবেলা থেকেই আমি আমার মায়ের সাথে এই বাড়িতে থাকতাম। যখন আমাদের কাছে লাইট জ্বালানোর টাকা ছিল না, তখন আমি আর মা মিলে তারা দেখতাম, তারাদের সাথে কথা বলতাম। এইভাবে আমি আমার মায়ের সাথে অনেকগুলো সময় এখানে পার করেছি। তাই আমি আমার মাকে মিস করি। বুয়ান আনানকে বলে, তোমার মায়ের কি অবস্থা বললে না তো? আনান বলে, এটা আমার পার্সোনাল ম্যাটার। এখানে যদি তুমি না প্রবেশ করো, তাহলেই আমি হ্যাপি হব। সিন কাট করে আমাদের রোজির বার্থডে পার্টিতে দেখানো হয়। এখানে আনান গিয়ে একটি লোককে ড্রিঙ্ক সার্ভ করে। আর কিছুক্ষণ পরই আমরা দেখতে পাই সে তার ড্রেস চেঞ্জ করে নিয়েছিল। আমরা বুঝতে পারি এটা তাদের প্ল্যানের একটি অংশ ছিল। ওই লোকটি দৌড়ে ওয়াশরুমের দিকে চলে যায়। তখনই তার ধাক্কা লাগে বুয়ানের সাথে। সে তার ওয়াশরুম শেষ করে টয়লেট টিস্যু খুঁজে পায় না। এতে সে তার ফোন চেক করে ফোন করতে যাবে, তখন তার ফোনটিও তার সাথে ছিল না। সে কিছুটা ঘাবড়ে যায়। বাহিরে আমরা বুয়ানকে দাঁড়িয়ে থাকতে দেখি। বুঝতে পারি যে বুয়ান টয়লেট টিস্যু আর তার ফোন ইচ্ছা করে সরিয়ে দিয়েছিল। অন্যদিকে আমরা মিস রোজিকে দেখতে পাই, যে কিনা তার ডিজাইনারকে খুঁজছিল। তার ছেলেকে বলে, ডিজাইনারকে খুঁজে নিয়ে আসো, না হয় তোমাকে আমি বাসা থেকে বের করে দিব। সে ডিজাইনারকে খুঁজে এসে বলে যে মা, ডিজাইনারকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন মিস্টার রুজি তার উপর রেগে যায়। তখনই এখানে এন্ট্রি হয় আমাদের নায়িকা এলেনের। এলেন মিস্টার রুজিকে বলে যে ম্যাম, আপনি যদি চান আমি প্রেজেন্টেশন দিতে পারি।
আমি এই বিষয়ে সবকিছু পড়ে নিয়েছি। আমি খুব ভালোভাবেই এটার বিষয়ে প্রেজেন্টেশন দিতে পারবো। আপনি তো চাইবেন না আপনার এত বড় পার্টিতে আপনার অসম্মান হোক, যার কারণে আপনি আমাকে প্রেজেন্টেশন দিতে দিন। রোজি রাজি হয়ে যায়। এলেন যায় তার প্রেজেন্টেশন দেওয়ার জন্য। এসব দেখে সিবলিং তার মাকে বলে, মা আপনি কি করছেন? এটা তো আপনার করা উচিত হয়নি। তখন রোজি বলে, আমি খুব ভালো করেই সবকিছু জানি বেটা। তুমি একটু সময় দাও আমাকে, আমি সবকিছু ম্যানেজ করে নিব। তখন সে বলে, আচ্ছা মা, সমস্যা নেই, আপনি তো জানেন ও আমাদের গ্রুপের শত্রু। তখনই আমরা অ্যালেনকে দেখতে পাই। সে প্রেজেন্টেশন দেওয়ার পর মিস রোজিকে ডেকে নিয়ে বলে যে আমার আর সিবলিং এর বিয়ে পোস্টপোন হয়েছে জাস্ট পার্সোনাল কারণে। আপনারা এটা নিয়ে ভুল বুঝবেন না, আমাদের বিয়ে হচ্ছে। অনুষ্ঠান শেষে রুজি আনানকে প্রশ্ন করে, তুমি কি চাও? তখন আনান বলে যে আন্টি, আপনার নজর থেকে তো কোনো কিছুই হার মানবে না। আসলে ওই ডিজাইনারটাকে আমিই সরিয়েছিলাম। আপনি তো খুব ভালো করেই জানেন, আপনি শিনচান রিসোর্ট পাওয়ার জন্য এত বড় একটি পার্টির আয়োজন করেছেন। আপনাদের মতো এত বড় ফ্যামিলির বউ হওয়ার জন্য তো আমাকে একটু পরিশ্রম করতেই হবে। আন্টি আপনি চিন্তা করে দেখুন, মিস্টার ম্যাওয়ের সাথে আমার অনেক ভালো সম্পর্ক। তাছাড়া আমি ব্যবসায় আপনাকে অনেক লাভবান করতে সাহায্য করতে পারি, যেটা আমার বোন নিনা একদমই পারবে না। আপনি চিন্তা করে দেখুন আপনার কি করা উচিত। তখন রুজি মনে মনে ভাবতে শুরু করে, এই মেয়েকে হাতছাড়া করা যাবে না। সে তার হাতের চুড়ি তাকে পরিয়ে দিয়ে বলে, এখনো দেরি হয়নি, তুমিই হবে আমার ফ্যামিলির একমাত্র বউ। তখনই এখানে সিবলিং চলে আসে। বলে, তুমি আমার মাকে কি জাদু করে রেখেছো? আমার মা তোমার আগে পিছে ঘুরছে। তখন রুজি তার ছেলেকে বলে, ভালোভাবে কথা বলো, ও আমার ফ্যামিলির বউ। আনান বলে, মায়ের কথা শুনতে হয়, এটা বলে সে এখান থেকে চলে যায়। রাতের বেলায় বুয়ান আর আনান মিলে ড্রিঙ্ক করছিল। তখন আনান বুয়ানকে বলে, সব ক্রেডিট তোমার, তুমি না থাকলে এই প্ল্যান সাকসেস হতো না। বুয়ান বলে, কংগ্রাচুলেশনস, তুমি এই কাজটি সাকসেস করে দেখিয়েছো। দুইজন একে অপরের সাথে কথা বলে। আনান বলে, ওই বাসায় আমার জন্য একটি রুম সিলেক্ট করে দেওয়া হয়েছে। বুয়ান বলে, ভুলে যেও না তুমি আমার ওয়াইফ। তুমি যেখানেই যাও এটা মনে রাখবে যে আমি তোমার হাজবেন্ড, তুমি আমার ওয়াইফ। তখন সে বলে, এটা আমি খুব ভালো করেই জানি আমাদের বিয়ে কি অবস্থায় হয়েছে। তুমি এটা মনে রাখবে, তুমি কখনো আমাকে ভালোবাসতে পারবে না। বুয়ান বলে, আচ্ছা সমস্যা নেই, কাল আমি তোমাকে শপিং করাতে নিয়ে যাব। পরদিন সকালে আমরা দেখতে পাই যে বুয়ান তাকে শপিং করাতে নিয়ে এসেছিল। আনান অনেকগুলো ড্রেস চুজ করে। পরে আসার পর সে বলে একটি ড্রেসও ভালো লাগেনি। তখন আনান ইচ্ছে করে সব ড্রেসগুলো নিয়ে নেয়। বুয়ান বলে, আমি বলেছি না তোমাকে একটি ড্রেসও ভালো লাগেনি? আনান বলে, আমার কাছে ভালো লেগেছে তাই নিয়ে নিয়েছি। দুইজন এখানে বাচ্চাদের মতো ঝগড়া লাগিয়ে দিয়েছিল। তাদের ঝগড়া দেখে হাসছিল রিসেপশনে থাকা মহিলাটি। তখনই ওই জায়গায় আন্টি রোজি চলে আসে আর আনানকে জড়িয়ে ধরে বুয়ান। বুয়ানকে আর আনানকে খেয়াল করে না মিস রোজি। রোজি খেয়াল না করলেও তারা রোজিকে খেয়াল করেছিল। আনান এখান থেকে বের হয়ে বলে, তুমি ইচ্ছা করে এইসব করেছো। পরে সিন রাতে দেখানো হয় সবাই ডিনারের জন্য অপেক্ষা করছিল। তবে এখানে সিবলিং আসে না, সিবলিং কিছুক্ষণ পরে আসে। সিবলিং আসার কিছুক্ষণ পর বেরিয়ে আসে আনান। আনানকে দেখে সিবলিং রেগে যায়। মিস রোজি বলে যে তুমি ওর সাথে কোনো রাগ দেখাতে পারবে না। আজ তোমাদের জন্য সব মজার মজার খাবার কিন্তু রোজি তৈরি করেছে। ও আমাদের বাসার বউ হওয়ার জন্য অনেক চেষ্টা করছে। রোজিও একই কথা বলে যে আমি আপনাদের ফ্যামিলির বউ হওয়ার জন্য চেষ্টা করছি। আমি আমার 100% শ্রম দিব আপনাদের ভালো বউ হওয়ার জন্য। তখনই এখানে বুয়ান চলে আসে। বুয়ান তার বাবাকে বলে যে বাবা, এতদিন আমি বাসার বাহিরে ছিলাম, এখন থেকে আমি আপনাদের সাথেই থাকবো। তখন সিবলিং বলে ওঠে, বাবা এই ছেলেকে আমাদের সাথে রাখা যাবে না। তখন বাবা বলে যে চুপচাপ খাবার খাও, এইসব নিয়ে পরে আলোচনা করা যাবে। তখন বুয়ান বলে যে আমি ছোট ছিলাম, আমাকে বের করে দেওয়া হয়েছিল। এখন আমি বড় হয়েছি বাবা, তুমি তো চাইবে না তোমার নামটি খারাপ হোক, কারণ আমার নামের সাথে তোমার নাম জড়িয়ে আছে। বাবা বলে, এখানে বেশি কথা হবে না, আমি চাচ্ছি তোমরা এখন খাবার খাবে, খাবার খাও। সবাই বসে খাবার খায়। তবে এখান থেকে সিবলিং উঠে চলে যায়। সিন শিফট হয়ে আমরা আনানকে দেখতে পাই। আনান মিস্টার গুয়ের স্টাডি রুমে যাওয়ার চেষ্টা করছিল। তাকে স্টাডি রুমে যেতে বুয়ান দেখে ফেলে আর তাকে ডেকে নিয়ে এনে বলে, তুমি এসব কি করছো? তুমি বাবার স্টাডি রুমে যাওয়ার চেষ্টা কেন করছো? তখন আনান কোনো উত্তর দিতে পারে না। সে বলে, আমি খোলা হাওয়া খাওয়ার জন্য বাহিরে বের হয়েছিলাম। হাঁটতে হাঁটতে আমি ওই রুমের সামনে চলে যাই। এই রুমে কে আছে আমি জানতাম না, এমনিতেই আমি ঢোকার চেষ্টা করছিলাম। তখন সে বলে, তুমি যদি এই রুমে প্রবেশ করতে তারপরেও কোনো কিছু পেতে না, কারণ আমার বাবাকে আমি খুব ভালো করে চিনি।
সে তার প্রয়োজনীয় জিনিস এই জায়গায় অবশ্যই রাখবে না। সে তার সেফ লকারে তার প্রয়োজনীয় জিনিসপত্র রাখে। আমি জানি তুমি এখানে অনেক বড় প্ল্যান নিয়ে এসেছো, তুমি যদি আমাকে বলতে না চাও আমি তোমাকে জিজ্ঞাসা করব না। তখন আনান আর কোনো কিছু বলে না, সে বলে আমি ঘুমাতে যাব, আমাকে ঘুমাতে দাও। বুয়ান বলে সমস্যা নেই, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো, আর তোমাকে আমি যা বলছি তাই করো, আমার তৈরি করা প্ল্যান প্লিজ নষ্ট করো না। পরদিন সকালে আমরা রোজির সাথে হু নামের মহিলাটিকে দেখতে পাই। আসলে আনান এই মহিলাটিকে এনেছিল। সিংসাং রিসোর্ট আসলে এখন উনার আন্ডারেই চলছিল, আর রোজি চাচ্ছিল সেটাকে নিজের আন্ডারে করে নিতে। তখন আনান বলে যে আন্টি আপনি চাইলে এই রিসোর্টের সব কাজ আমাদের দিতে পারেন, আমি নিজে থেকে এখানে সব কাজ হ্যান্ডেল করব, প্লিজ আপনি রোজি আন্টিকে এই প্রজেক্টটা দিয়ে দিন। তখন সেও রাজি হয়ে যায়, কারণ তার সাথে তার অনেক ভালো সম্পর্ক ছিল। রোজি এখানে ইমপ্রেস হয়ে যায়। যখনই আয়ান রুমে প্রবেশ করে সে দেখতে পায় তার রুমে অলরেডি বুয়ান ছিল। বুয়ানকে দেখে সে জিজ্ঞাসা করে তোমাকে যদি কেউ দেখে ফেলে তাহলে কি হবে, তুমি এখানে কেন এসেছো? বুয়ান বলে কিছুদিন পর এই পুরো গো ফ্যামিলি প্লাস তুমি আমারই হবে। তখন সে বলে আচ্ছা আমি তোমার হব, এটা পরে দেখা যাবে। যখন তুমি পুরো গুয়ান ফ্যামিলিটাকে তোমার হাতের মুঠোয় করতে পারবে তখনই আমার কাছে আসবে, আর আমি দেখে নিব। তখন সে বলে তোমার কি ভয় করছে না মিস্টার হু আর রুজিকে তোমাকে বের করে দেয়? তখন সে বলে কিছুটা ডর তো অবশ্যই লাগছে, তারপর কি করব, রিস্ক না নিয়ে তো কাজও হচ্ছে না, রিস্ক তো নিতেই হবে। আমি প্ল্যান করে সব কিছু নর্মাল করে দিব, তুমি এখন এখান থেকে চলে যাও। তখন সে বলে যে আমি চলে যাব না, আজ আমি এই রুমেই থাকবো, তুমি আমাকে কি করবে আমি দেখে নিব। আনান্দার সাথে জোর করতে শুরু করে, বলে হুয়ান এখান থেকে তুমি চলে যাও। তখনই তার দরজায় নক পড়ে। এখানে আমরা দেখতে পাই সিবলিং তার রুমের বাহিরে ছিল। সিবলিং বলে দরজা বন্ধ করে রেখেছো কেন, দরজা খুলো, আমি তোমার সাথে কথা বলতে চাই। তুমি আমার বাসায় থেকে দরজা বন্ধ করে থাকতে পারো না। বুয়ান দরজা খুলতে যাবে তখন সে তাকে বেলকনি দিয়ে বাহির করে দেয়, আর সে গিয়ে দরজা খোলে। আনহান বলে কি প্রয়োজন তোমার, এটা আমার রুম, আমি দরজা বন্ধ করে থাকতেই পারি, এটা আমার মর্জি। সে বলে না তুমি দরজা বন্ধ করে থাকতে পারো না, তুমি রুমের ভেতর কি করছো, আমার বাসা, আমি যা বলবো তাই তোমাকে করতে হবে। তুমি আমার মাকে কেন ইমপ্রেস করার চেষ্টা করছো, তুমি আমাকে ইমপ্রেস করো। তুমি নতুন ড্রেস পরেছো অবশ্যই আমার জন্য পরেছো, তুমি খুব ভালো করেই জানো আমাকে তুমি কিভাবে ইমপ্রেস করতে পারবে। আমার কাছে আসো, আমার সাথে রোম্যান্স করো, আমার সাথে থাকো। আমার মাকে ইমপ্রেস করার কি আছে ডার্লিং, এটা বলে তার কাছে যাওয়ার চেষ্টা করে। কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই সে তার সাথে জবরদস্তি করে। হুয়ান যখন আনানকে বাঁচাতে যাবে তখন আনান একটি নাইফ নিয়ে তার দিকে ধরে বলে যে তুমি বিয়ের আগে আমার কাছে আসার চেষ্টা করবে না। দেখো আমি বিয়ের পর তোমার সাথে যা মন চায় তা করব, বিয়ের আগে প্লিজ আমার সাথে এইসব করো না, না হয় আমি তোমাকে শেষ করে দিব। সিবলিং বলে যে আমি খুব ভালো করেই জানি ডার্লিং তুমি আমাকে মারতে পারবে না, কারণ আমাকে মারলে তুমি আমার মাকে কি জবাব দিবে ডার্লিং। তখন সে তার দিকে নাইফ ঘুরিয়ে বলে তোমাকে আমি তো মারতে পারবো না রাইট, তো আমাকে তো আমি মারতে পারবো। তখন সে এখান থেকে চলে যায়। বুয়ান রুমে প্রবেশ করে বলে যে আমার বউ যে এতটা সাহসী আমি কখনোই কল্পনা করতে পারিনি, আমার অনেক সুইট বউ তুমি। আনান বলে আমি নিজেকে প্রটেক্ট করতে পারি, এটা আহামরি তেমন কোনো কিছু না। তখন সে বলে তোমার কি আমার কোনো হেল্পের প্রয়োজন আছে, যদি থাকে তাহলে বলে দাও প্লিজ, লুকিও না, কারণ তুমি আমার ওয়াইফ। সে বলে হ্যাঁ আমার অনেক প্রয়োজন তোমাকে, তুমি আমাকে হেল্প করবে। তার মানে আনান সবকিছু বলার জন্য রাজি হয়ে গিয়েছিল। পরের সিনে আমরা আন্টি রুজিকে দেখতে পাই যে কিনা আনানকে নিয়ে কোথাও যাচ্ছিল। যাওয়ার সময় তারা দেখতে পায় বুয়াই তার মায়ের পিকচারের সামনে কোনো কিছু করছিল, তাও আবার গার্ডেনে। তখন আন্টি রোজি বলে কি করছো তুমি এইসব, তখন সে বলে আপনারও উচিত আমার মাকে সম্মান জানানোর। মিস রোজি তার ছবিটি ফেলে দেওয়ার জন্য আগে আসে, তখনই তার মায়ের ছবি উঠিয়ে সে তাকে মারার চেষ্টা করে, বলতে রোজিকে মারার চেষ্টা করে। তখনই আনান তার সামনে চলে আসে আর বলে কি করছো এইসব। আন্টি তো তার উপর ইমপ্রেস হয়ে যায়, বলতে আনানের উপর, আর সে বলে তোমার বাবাকে আমি সবকিছু বলে দিব। আন্টি রোজি এখান থেকে চলে যায়, সে ইমপ্রেস হয়ে যায় আনানের উপর। সে আনানকে বলে একটি অ্যাকাউন্টে কিছু পরিমাণে টাকা পাঠাতে হবে, তুমি কি কাল আমার জন্য টাকাটা পাঠিয়ে দিতে পারবে? আনান বলে সমস্যা নেই আন্টি, আমি করে দিব, আপনি যা বলবেন তা করতে আমি রাজি আছি। আসলে এটা আন্টির প্ল্যান ছিল, সে আনানকে ফাঁসানোর চেষ্টা করছিল। আনান শুয়ে শুয়ে এই বিষয়ে চিন্তা করছিল। তখন তার রুমের দরজা কেউ খোলার চেষ্টা করে।
নাইফ নিয়ে সে সামনে আগায়। আগানোর পর সে দেখতে পায় এটা অন্য কেউ না, বুয়ান ছিল। বুয়ান রুমের ভিতর প্রবেশ করে বলে যে সরি, আমি যা করেছি ভুল করেছি। তখন আনান বলে কিছুক্ষণের জন্য তুমি আমাদের প্ল্যানটা নষ্ট করে দিচ্ছিলে। তুমি আগে বলবে না যে তোমার মায়ের মৃত্যুবার্ষিকী ছিল কাল? তাহলে তো আমি অবশ্যই প্রিপারেশন নিয়ে রাখতাম। বুয়ান বলে যে আমি বুঝতে পারিনি, এখন বলো আমাদের কি করতে হবে। আনান বলে আন্টি রুজি আমাকে একটি জায়গায় টাকা পাঠানোর কথা বলেছে, আমি কাল গিয়ে তোমার বাবাকে সব কিছু বলে দিব। তখন সে বলে যে না, এটা তোমার ঠিক হবে না, বাবাকে বলা যাবে না, এটা এটা আন্টির চাল হতে পারে। তখন আমরা দেখতে পাই আসলেই এটা তার চাল ছিল। কেউ একজন ফোন করে বলে দেয় যে সে অফিসে চলে গিয়েছে, বলতে আনান অফিসে চলে গিয়েছে। যার কারণে আন্টি রুজিও অফিসের দিকে রওনা হয়। অফিসে তার বোনের সাথে দেখা হয়। বুয়ান তাকে বলে আপনি চক্রান্ত করে আমার মাকে বাসা থেকে বের করে দিয়েছেন, আমিও আপনাকে আমাদের বাসা থেকে বের করে দিব। এটা আমাদের বাসা ছিল, আর প্রমাণ করে দিব আপনি মিথ্যুক ছিলেন। আমার মার কোনো সার্ভেন্টের সাথে সম্পর্ক ছিল না, এটা আপনি মিথ্যা বানিয়ে আমার মাকে বাসা থেকে বের করে দিয়েছেন। আন্টি বলে তুমি প্রমাণ করতে পারলে করো, আমার কোনো প্রবলেম নেই, এখন আমার যেতে হবে, আমাকে যেতে দাও। এটা বলে আন্টি রোজি তাড়াতাড়ি করে তার হাজবেন্ডের রুমের দিকে যাওয়ার চেষ্টা করছিল। সে যখন তার হাজবেন্ডের রুমে যায় তখন আনান বলে যে আপনার কার্ডটি নষ্ট হয়ে গিয়েছিল, এই জন্য আমি আঙ্কেলের কাছে এসেছি। সে তার অনেক প্রশংসা করতে শুরু করে। আনান বলে আন্টি বিদেশি গরিবদেরকে অনেক হেল্প করেন, তাছাড়াও অনেক কিছু বানিয়ে বানিয়ে বলতে শুরু করে। রুজিও আনানের নামে মিস্টার গোকে বলতে শুরু করে। গো মনে মনে ইমপ্রেস হয়ে যায় আনানের উপর। সে রাজি হয়ে যায় তার ছেলের বউ বানানোর জন্য আনানকে। আনান যখন বাসায় যায় তখন রুজি বলে তুমি কি চাও মা, আমাকে বলো, আমি সব কিছু তোমাকে দিয়ে দিব, তুমি কেন আমাকে এত হেল্প করছো? তখন সে বলে আন্টি আমি চাই না যে আপনি কারোর সামনে ছোট হন, এমন কোনো কাজ আমি কখনোই করব না। আন্টি রোজি তার ছেলেকে বলে বাবা চিন্তার কোনো কারণ নেই, আমি জানি এই মেয়ে অনেক চালাক, একে আমি ঠিক করে নিব। অন্যদিকে আমরা আনান এবং বুয়ানকে দেখতে পাই, তারা দুইজন টেরেসে কথা বলছিল। বুয়ান বলে জানো আনান, আমার মা এই বাসায় কাজ করত, তখন আমার বাবা আমার মায়ের সৌন্দর্যের উপর মুগ্ধ হয়ে তাকে বিয়ে করে ফেলে। তারপর আমার জন্ম হয়। রুজি আমার মাকে তাড়ানোর জন্য আমার মাকে ড্রিঙ্ক করিয়ে একটি সার্ভেন্টের রুমে রেখে আসে। তারপর আমার বাবাকে দিয়ে এমনভাবে বদনাম ছড়ায় যে আমার বাবা আমার মাকে বের করে দেয়। তারপর কিছুদিন পর আমার মা মারা যান। মারা যাওয়ার পর আমার বাবা বুঝতে পারেন আমি তারই সন্তান। তারপর দেখেই আমাকে জারদ সন্তান নাম দেওয়া হয়। আসলে আমি জারদ সন্তান না, আমি আমার বাবার ফার্স্ট সন্তান। আর যে এখন আছে সে হচ্ছে আমার বাবার সেকেন্ড সন্তান। আনান এসব শোনার পর তার অনেক কষ্ট হচ্ছিল বুহানের জন্য। অন্যদিকে আমরা নিনাকে দেখতে পাই যে কিনা সিবলিং এর সাথে দেখা করতে এসেছিল। সিবলিং নিনাকে বলে আমি তোমাকে যে কাজটি করতে বলেছিলাম তুমি কি কাজটি করেছো? নিনা বলে হ্যাঁ আমি কাজটি করে নিয়েছি। তখন সে বলে যে আমি যে কাজটি করেছি তার জন্য তোমাকে গিফট দিতে হবে। তখন সে তাকে নিয়ে টেরেসের দিকে রওনা হয়। টেরেসে দুইজন কথা বলছিল। এখানে তারা বুঝতে পারে যে এখন যদি তারা ধরা পড়ে যায় সর্বনাশ হয়ে যাবে। তাই বুয়ান প্ল্যান করে আনানের সাথে জোর জবরদস্তি করতে শুরু করে। আনান বলে এসব কি করছো, প্লিজ ছাড়ো আমাকে, প্লিজ ছাড়ো। তখনই ওই জায়গায় লিনা এবং সিবলিং চলে আসে। পরের সিনে আমরা দেখতে পাই বাবার সামনে সিবলিং এবং নিনা সবকিছু খুলে বলে, বলে তাদের মধ্যে রিলেশন রয়েছে। তখনই আনান বলে ওঠে যে না এমন কোনো কিছুই না, সে তো আমার সাথে জবরদস্তি করার চেষ্টা করছিল। তখনই রোজি বলে ওঠে যে এইসব কি, তুমি তোমার হবু বাবির সাথে এইসব করছো, তোমার শরম করে না? তখন সে বলে ওঠে যে হবু বাবি বাবি তো হয়নি, আর সিবলিং তো তাকে বিয়ে করতে চায় না, আমি তাকে বিয়ে করতে চাই। তখন সিবলিং বলে ওঠে আমার মর্জি, আমার যা ভালো লাগে আমি তাই করব। এখন তো আমি তাকেই বিয়ে করব, আমি বিয়ে করেই ছাড়বো। তখন সে বলে যে বুয়ানের শাস্তি হওয়া উচিত। বাবা বুয়ানের শাস্তি তার উপর ছেড়ে চলে যায়। সিবলিং একটি বড় লাঠি নিয়ে আসে আর তাকে বলে যে বুয়ান তুমি যদি কষ্ট পাও তাহলে আমার কোনো কিছু করার নেই, সরি। এটা বলে সে বুয়ানকে মারতে শুরু করে, খুব বাজেভাবে মারে বুয়ানকে। বুয়ান তার শার্ট খুলে দেয় তাকে মারার জন্য। আনান দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু দেখছিল, তার কাছে বলার মতো কোনো কিছুই ছিল না। তখনও বুয়ান বলছিল কিছুদিন পর এই মেয়ে আর এই সব প্রপার্টি আমার হয়ে যাবে। তখন সে তাকে আরো মারার চেষ্টা করে, আন্টি রুজি তাকে থামিয়ে দেয়। পরের সিনে আমরা দেখতে পাই যে আনান তাকে ওষুধ দিতে যায় আর এই অবস্থায় আন্টি তাকে দেখে ফেলে।
আন্টি বুঝতে পারে যে আসলে আয়নান তার সাথে থাকার নাটক করছিল। আসলে তারা দুইজন তো একসাথে মিলেই ছিল। সিন শিফট হয়ে সকালে নাস্তার টেবিলে দেখানো হয়। তারা সবাই মিলে নাস্তা করছিল। মা বেটা এমনভাবে অ্যাক্টিং করছিল, তাদেরকে দেখে মনে হচ্ছিল বুয়ানের জন্য তাদের অনেক চিন্তা হয়। এখানে সিবলিং বলে, বাবা, আমার ভাইয়ের তো বিজনেসের প্রতি কোনো খেয়াল নেই। আমি যদি আপনার বিজনেসটা সামলাই তাহলে কি হয়? আমি শিংসাং রিসোর্টের প্রেসিডেন্ট হয়ে যাই, তাহলে এতে আপনার অনেক বেশি সুবিধা হবে। আমি এই রিসোর্টটা সামলাবো। আনানের এই কথাটি একদমই পছন্দ হয় না। তবে বাবা এতে অনেক খুশি হয়ে যায়। মনে মনে ভাবে, আমার ছেলেটা তো এখন বুঝদার হয়েছে, সে দায়িত্বে নিক, সমস্যা নেই। অন্যদিকে আমরা আনানকে দেখতে পাই, যে কিনা বুয়ানের রুমে তাকে দেখার জন্য যায়। বুয়ান তাকে দেখে বলে যে, তুমি এখানে কেন এসেছো? আনান বলে, তোমাকে দেখতে এসেছি। কেউ যদি দেখে ফেলে কি হবে? আমাদের দুইজনকে বাসা থেকে বের করে দিবে, না হয় তোমাকে আরেকটু বেশি মারবে। মারি তো খাবে, মরে তো যাবে না। বুয়ান মনে মনে ভাবে, এত রুড মহিলা আমি আর কখনোই দেখিনি। তখন আমরা দেখতে পাই যে আনান তার গাগুলো দেখতে চেষ্টা করে। বুয়ান বলে, আমি খুব ভালো করেই জানি তুমি আমার গা দেখতে আসোনি। বলো তুমি কি জন্য এসেছো? তোমার অবশ্যই কোনো মতলব আছে। আনান বলে যে, না, আমি তোমার গা দেখার জন্যই এসেছি, প্লিজ আমাকে দেখতে দাও। বুয়ান বলে, এগুলো দেখা যাবে না, তুমি বলো তোমার প্ল্যান কি? আনান বলে, আন্টি আমাকে আরেকটি ট্রান্সফার করার জন্য দিয়েছে, এখন কি করব? বুয়ান বলে, আমি যেমনটা বলি তেমনটাই করবে। পরদিন সকালে বুয়ান বেরিয়ে যাচ্ছিল, তখনই সে অ্যাপেলে একটি বাইট দিয়ে এই অ্যাপেলটি মিস রোজির সামনে রেখে যায়। রোজি অনেক খুশি হয় যে বুয়ান এই বাসা থেকে বেরিয়ে গিয়েছে। পরদিন সকালে সিভেন সবার সামনে অ্যানাউন্স করে দেয় সে এখন প্রেসিডেন্ট হয়ে গিয়েছে। সাথে সে এটাও বলে যে আমার আর আনন্দের বিয়ে খুব তাড়াতাড়ি আপনারা খেতে পারবেন। আমরা বিয়ে করছি, আর খুব শিগগিরই আমরা বিয়ে করছি। এই প্রজেক্টটি শেষে আমরা দুইজন বিয়ে করব। সবাই তাদেরকে কংগ্রাচুলেশন জানায়। অন্যদিকে আনানের ছোট বোন নিনা দেখা করতে এসেছিল সিবলিংয়ের সাথে। সিবলিংকে সে বলে যে আমরা কখন বিয়ে করছি। সিবলিং বলছে, কি বলছো এসব? এটা তোমার ভুল ধারণা। আমি কি কখনো বলেছি আমি তোমাকে বিয়ে করব? নিজের চেহারাটা আগে আয়নায় দেখো, তোমার থেকে তোমার বড় বোন অনেক সুন্দর, আমি তাকেই বিয়ে করব। এতে নিনা বলে যে, দেখো, তোমাকে আমি শেষ করে দিব, সবকিছু জানিয়ে দিব তুমি কিভাবে প্রেসিডেন্ট হয়েছো। তবে এই কথাগুলো সিবলিংয়ের লাগে না। এখানে সে অনেক কান্না করতে থাকে, বলে যে আমি ছাড়বো না সিবলিং তোমাকে। সিন শিফট হয়ে আমাদের আনানকে দেখানো হয়, যে কিনা গুয়ানের স্টাডি রুমে যাচ্ছিল, যেটা কিনা বাহির থেকে দেখতে পায় ভুয়াই। ভুয়াই খুব ভালোভাবেই বুঝতে পারে এটা আনান ছাড়া আর কেউ হবে না। গুয়ান বুঝতে পারে তার স্টাডি রুমে কেউ ছিল। সে যখন স্টাডি রুমের দিকে যাচ্ছিল, তখনই ওই জায়গার সব লাইট অফ হয়ে যায়। লাইট অফ হওয়ার কারণে সবাই বাহিরে চলে আসে। বাহিরে অনেক চিল্লাচিল্লি ছিল। চিল্লাচিল্লির আওয়াজে যখন তারা যায়, দেখতে পায় যে তাদের ছেলে বলছে, বুয়ান আমাদের রুমের সব লাইট অফ করে দিয়েছে। বুয়ানকে যখন বাবা জিজ্ঞাসা করে, তুমি এইসব কেন করেছো? বুয়ান বলে যে আপনার ওয়াইফ আর আপনার ছেলে এত বড় আলিশান বাসায় থাকবে, তারা আমাকে প্ল্যান করে বাসা থেকে বের করে দিয়েছে। এই জন্য আমি তাদের ঘুম হারাম করার চেষ্টা করেছি। বাবা তাকে উল্টাপাল্টা বকা দিয়ে এখান থেকে চলে যায়। বুয়ান এবং আনন্দের তাকানো দেখে আমরা বুঝতে পারি একে অপরকে বুঝেছিল। সিন শিফট হয়ে আমাদের আনন্দ এবং রোজিকে দেখানো হয়। রোজি তাকে জিজ্ঞাসা করে, কাল রাতে কোথায় ছিলে মা? আমি সার্ভেন্টকে তোমার রুমে পাঠিয়েছিলাম, কিন্তু তারা তোমাকে রুমে পায়নি। তখন সে বলে, আমি নিচে চলে এসেছিলাম, এটাকে আমি ভুল করেছি? তখন রোজি বলে যে, না, ভুল করনি। এখানে খুব ভালো করে আনান বুঝতে পারে যে সে তাকে সন্দেহ করছে। রোজি বলে, তোমাকে যে কাজটি দিয়েছি এই কাজটি কি তুমি ভালোভাবে করতে পারবে? টাকাটা সুন্দর করে ট্রান্সফার করে দিতে পারবে? এখানে সে বলে, হ্যাঁ, অবশ্যই পারবো। সিন শিফট হলে আমরা দেখতে পাই আনান টাকা ট্রান্সফার করে চলে এসেছিল। এখানে সবাই বসেছিল। সিবলিং, রোজি আর মিস্টার গো এখানে বসেছিল। আনান যখন আসে তখন জিজ্ঞাসা করে যে কি হয়েছে, কোনো প্রবলেম? তখন সিবলিং বলে যে, চোরের মায়ের বড় গলা, তুমি এত বড় ভুল করেছো, এতগুলো টাকা চুরি করেছো, তারপরেও বাসায় কিভাবে আসতে পারো তুমি? তোমার সাহস কিভাবে হয়? এই যে দেখো, তুমি টাকা চুরি করেছো। আনার এখানে সব সত্য কথা বলে দেয়। সে বলে যে আন্টি আমাকে বলেছিল টাকা ট্রান্সফার করতে, আমি ইচ্ছে করে কোনো টাকা ট্রান্সফার করিনি। আন্টি বলে, দেখেছো হাজবেন্ড ও কিভাবে মিথ্যা কথা বলছে, আমার নামে মিথ্যা আরোপ লাগিয়ে দিচ্ছে। এই মেয়েকে এখনই এখান থেকে বের করে দাও, এ আমাদের রুমে সাপ হয়ে ঢুকেছে। তখনই সেখানে বুয়ান চলে আসে। বুয়ান বাবাকে বলে যে, বাবা, আমি আপনাকে কিছু বলতে চাই।
তার ভাইয়ের উদ্দেশ্য করে বলে যে সিবলিং টাকা চুরি করেছে, আর তার প্রমাণ আমার কাছে আছে এই কাগজে। সিবলিং শেয়ার হোল্ডারদের টাকা খাইয়ে এই প্রজেক্টের প্রেসিডেন্ট হয়েছে। সিন ফ্ল্যাশব্যাকে গেলে আমরা দেখতে পাই একজন শেয়ার হোল্ডার সবকিছু বলে দিয়েছিল গুয়ানকে। বুয়ান এসে তার বাবাকে সবকিছু বলে দেয়। বাবা বলে যে এত সব ঘটনা ঘটে গিয়েছে আমি জানতেও পারিনি। আন্টির সাথে সাথে বলে যে দেখো আমাদের একটি মাত্র ছেলে, ভুল করেছে, মাফ করে দাও, ও আর আগে থেকে এরকম ভুল করবে না। মিস্টার গুয়ান মাফ করে না, সে বলে যখন ও করেছিল তখন তোমরা ওকে মারতে বলেছ, আর এখন তোমরা এইভাবে বলছো। তখন সে প্রেসিডেন্ট বানিয়ে দেয় গুয়ানকে। গুয়ান আর আনান টেরেসে দাঁড়িয়ে কথা বলছিল। আনান গুয়ানকে কংগ্রাচুলেশন জানায়, বলে নতুনভাবে তুমি অনেক কিছু পেয়ে গিয়েছো। তখন সে বলে পেয়েছি তো ঠিক আছে, কিন্তু মিস্টার রুজি এত সহজে আমাদেরকে ছাড়বে না। গুয়ান আনানকে বলে বলেছিলাম না ম্যাম কিছুদিন পর আপনি আর এই প্রপার্টি সবকিছু আমার হবে। সে কথা চেঞ্জ করার জন্য বলে চলো আমারও ঘুমাতে হবে, কাল সকালে রওনা হতে হবে। সিন শিফট হয়ে কাল সকালে চলে আসে, তারা ওই রিসোর্টের দিকে রওনা হয়। বুয়া নানানকে বলে তোমার মতো এত রুড মেয়েকে কে বিয়ে করবে? মনে আছে আমাদের প্রথম দেখা, তুমি কিভাবে আমাকে আঘাত করেছিলে? আনান বলে আমাকে কেউ বিয়ে করার প্রয়োজন নেই। তোমাকে কে বলেছে আমাকে কেউ বিয়ে করতে হবে? তখন আনান তার পাশে আসে আর তার সিট বেল্ট ঠিক করে দিতে চায়। এতে আনান অনেক ভয় পায়। গুয়ান বলে ভয় পাওয়ার মতো কোনো কিছুই নেই, আমি জাস্ট তোমার সিট বেল্ট ঠিক করে দিচ্ছি। তারপর তারা ওই জায়গার উদ্দেশ্যে রওনা হয়। তারা রিসোর্ট পৌঁছে যায়। রিসোর্ট পৌঁছে তারা একজন আরেকজনের অপোজিটের রুমটি চুজ করে নেয়। এখনও মিসেস হু আসার বাকি ছিল। তারা বলে মিসেস হু আসতে আসতে আমরা এই এলাকাটা একটু ঘুরে দেখতে পারি। তখন তারা দুজন বলে যে চলো আমরা এই এলাকাটি আগে ঘুরে আসি, তারপর দেখা যাবে কি হয়। তাই দুইজন মিলে বেরিয়ে পড়ে ঘুরতে। বাইসাইকেলে করে তারা ঘুরতে শুরু করে। আনান বাইক সাইকেল চালানোর চেষ্টা করে কিন্তু সে পারে না। তখন বুয়ান বলে সাধারণ একটি বাইসাইকেল চালাতে পারো না, তুমি কি করে রিসোর্ট সামলাবে? তখন আনান তাকে মারার চেষ্টা করে। অনেক কষ্ট করে বুয়ান তার মায়ের হাত থেকে বেঁচে যায়। এখান থেকে আমরা দেখতে পাই তারা অনেক সুন্দর সময় কাটাচ্ছিল। একটি নদীর পাশে বসে তারা একে অপরের কাছে নিজের কষ্টের ভালোবাসার সব কথা শেয়ার করতে থাকে। তারপর তারা দুইজন মিলে সন্ধ্যার দিকে চলে আসে রিসোর্টে। রিসোর্টে আসার পর আনান বলে আমি একা একটু ঘুরতে চাই। তখন সে বলে যে না তুমি একা ঘুরতে পারবে না, আমি তোমার সাথে যাব। আনান বলে প্লিজ আমাকে একা ঘুরতে দাও। আনান দেখে সুইমিং পুলের দিকে কেউ একজন ডুবে যাচ্ছে। সে যখন সুইমিং পুলের কাছে আসে দেখতে পায় কেউ ছিল না। সে যখন ঘুরে যাবে তখনই তাকে পাও ধরে একজন সুইমিং পুলে ফেলে দেয়। এটা অন্য কেউ ছিল না, মিসেস হুর ছেলে হু জাং ছিল। হু জাং তাকে উল্টাপাল্টা কথা বলার চেষ্টা করে, তবে আনান তার হাত থেকে বেঁচে এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আনান এখান থেকে চলে যায়, কিন্তু হুয়ানের তো তার দিক থেকে নজরই সচ্ছিল না। অন্যদিকে আমরা বুয়ানকে দেখতে পাই। বুয়ান আনানের এই অবস্থা দেখে অনেক নার্ভাস হয়ে তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে আনান তোমার? আনান তাকে উল্টাপাল্টা কথা শুনিয়ে তার রুমে চলে যায়। পরদিন সকালে বুয়ান আনানের রুমে তার পাশে বসেছিল। আনান ওঠার পর তাকে বলে সরি কাল রাতে আমার মুড ঠিক ছিল না। বুয়ান বলে সমস্যা নেই, তোমার কখন মুড সুইং হয়, তোমার কি ঝামেলা হয় সবকিছু আমি জানি, তোমাকে এই বিষয় নিয়ে চিন্তা করতে হবে না। এখানে ঔষধ এবং খাবার আছে, তুমি খেয়ে নিও। মিস্টার হুয়ের সাথে তোমার মিটিং সম্পর্কেও কোনো টেনশন করতে হবে না। পরের সিনে আমরা দেখতে পাই মিস্টার হুয়ের সাথে মিটিং করার জন্য তারা দুইজন চলে এসেছিল। তবে এখানে মিস্টার হু না, মিস্টার হুয়ের ছেলে হুয়াং এসেছিল। হুয়াং তাদের সাথে মিটিং করতে চায়। এখানে হুয়ান তো মুম্বাই থেকে আনানের উপর ইন্টেনশন বেশি দেখাচ্ছিল। হুয়ান আনানের সাথে হাত মেলাতে চাইলে হুয়ান তাকে হাত মেলাতে দেয় না। হুয়ান তার সাথে কথা বলতে শুরু করে। এখানে হুয়ান শুধুমাত্র আনানের সাথে কথা বলছিল। তখন মুম্বাই বাধ্য হয়ে জিজ্ঞাসা করে আনানকে কি তুমি প্রথম থেকেই চিনো? বলে অবশ্যই, আমরা বাঁচা মরার কথা একসাথে বলেছি, আমরা একে অপরের সাথে সারা জীবন থাকতে চাই। মুম্বাই যখন আনানকে জিজ্ঞাসা করে আনান হুয়ানকে বলে যে তুমি আমাকে আনান বলে ডাকতে পারো, আনান জি বলার কোনো প্রয়োজন নেই। তাদের এইসব কথা শুনে মুবাইনের অবস্থা খারাপ হয়ে যায়। সে কি বলবে বুঝতে পারছিল না। সে এখানে অনেক জালাস ফিল করতে থাকে। তখন ডিনারের জন্য হুয়াও তাকে অফার করে। সে হুয়ানকে বলে আপনার দেরি হয়ে যাচ্ছে, চলে যান, আমার আনানের সাথে কিছু কথা আছে। আনানকে সে জিজ্ঞাসা করে তুমি এই ছেলেকে কিভাবে চিনো? আনান বলে যে তোমাকে আমি বলতে যাব কেন আমি কিভাবে চিনি। হুয়াইন বলে তুমি যে কোনোভাবে চিনো, এতে আমার কোনো ইন্টারেস্ট নেই।
চলো এখন তুমি জায়গায় চলে যাও, আর আমার একটু প্রয়োজন আছে, আমি কথা বলবো। তখন আমরা দেখতে পাই আনান বলে যে ওই ছেলের সাথে আমার পরিচয় হয়েছিল এইভাবে। এটা শোনার পর মুবাইনের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তাকে দেখে মনে হচ্ছিল হুয়ানকে এখনই সে খুন করে ফেলবে। সে আনানকে পাঠিয়ে দিয়ে হুয়ানের সাথে কথা বলতে চলে যায়। হুয়ানকে গিয়ে সে বলে, তুমি কি আমার সাথে ওয়াকিং এ যাবে? সে বলে যে না, যদি আনান বলতো অবশ্যই চলে যেতাম। এখানে সে বুঝতে পারে যে আনানের উপর হুয়ান কিছুটা ইন্টারেস্ট দেখাচ্ছে। সে বলে, আচ্ছা আনানের সম্পর্কে আমি সবকিছু বলে দিব। আমি শুনেছি তুমি অনেক ভালো সুইমিং পারো, চলো আমার সাথে আমরা সুইমিং করি। তারপর আনানের সম্পর্কে তুমি যা জানতে চাও সব কিছু আমি তোমাকে খুব সুন্দর করে ডিটেলসে বলে দিব। আনানের কথা শুনে সে রাজি হয়ে যায়, আর তারা দুইজন সুইমিং এর জন্য চলে যায়। তখন এখানে হুয়ান বলে যে আমি এত ভালো সুইমিং পারি, তোমাকে সেকেন্ডের মধ্যে হারিয়ে দিব। তখন মুবাইন বলে যে আচ্ছা, তুমি যেহেতু এত ভালো সুইমিং পারো, চলো আমরা অন্য কিছুর কম্পিটিশন করি। আমরা পানির নিচে কে কতক্ষণ থাকতে পারে এই বিষয়টা অ্যানালাইসিস করব। তুমি যদি বেশি থাকতে পারো তাহলে আমি তোমাকে আনানকে দিয়ে দিব, আর যদি না থাকতে পারো তাহলে তোমাকে আনানকে সরি বলতে হবে। এখানে কিছুক্ষণ পরই অবস্থা খারাপ হয়ে যায় হুয়ানের। এইসব দূর থেকে দাঁড়িয়ে দেখছিল আনান। আনান বলে, এখানে কি করছো তোমরা, উঠে চলে আসো। তখন মুবাইন বলে যে আমরা জাস্ট কম্পিটিশন করছিলাম। এখানে হুয়ান তো খুব বেশি অ্যাক্টিং করছিল। সে আনানকে রুমে দেখে এমনভাবে বান করছিল তার হয়তো শরীর খারাপ। তখন আনান তাকে বলে যে তুমি হট শাওয়ার নেও, তাহলে তুমি সুস্থ হয়ে যাবে। তখন সে বলে আমি তো হট শাওয়ার নিতে রাজি আছি, তবে একটি প্রবলেম হচ্ছে তুমি এখানে থাকতে হবে। যদি হট শাওয়ার নেওয়ার সময় আমি আরো অনেক বেশি অসুস্থ হয়ে যাই, তখন আমি কাকে পাবো? আনানের তার কথা শুনে অনেক রাগ হয়, কিন্তু সে এখানে কোনো কিছুই বলতে পারে না। বলে আচ্ছা আমি এখানে বসছি, তুমি গিয়ে হট শাওয়ার নেও। তাকে এখানে বসিয়ে রেখে সে দৌড়ে এখান থেকে পালিয়ে যায়, রুম থেকে আসে। আর এটা আমাদের সয়ন দেখে বলে, তুমি কেন এর সাথে অতটা মিশতে যাচ্ছ? ও তোমার কি হয়, তুমি ওর সাথে এত কথা বলো, এত সময় দাও? আয়ান বলে, এই অবস্থা তো তোমার জন্য হয়েছে, তোমার বাচ্চাদের মতো আচরণের কারণে আজ সে অসুস্থ হয়েছে। এটা বলে সে এখান থেকে চলে যেতে শুরু করে। মুওয়াইনের অনেক খারাপ লাগে, কিন্তু সে কোনো কিছুই বলতে পারে না। সেও এখানে কিছুটা রেগে যায়। পরদিন সকালে নাস্তা করার সময় আনান মিংজিয়াওয়ের সাথে কথা বলছিল। এটা দেখে আমাদের বুয়ানের অনেকটা খারাপ লাগে। আনান উঠে মিংজিয়াওয়ের রুমের দিকে যায়। বুয়ান বলে, তুমি কোথায় যাচ্ছ? আনান বলে, তুমি যে ঘটনাটি ঘটিয়ে রেখেছো এটার তো সমাধান করতে হবে, ছেলেটা অসুস্থ, তার দেখাশোনা তো করতে হবে। এটা বলে সে মিংজিয়াওয়ের রুমে যায়। সে মনে করে মিংজিয়াও হয়তো নাটক করছে। তারপর দেখতে পায় আসলেই মিংজাও অসুস্থ ছিল। এদিকে বুয়ান চিন্তা করে যে কিভাবে সে আনানের অ্যাটেনশন পাবে। সে মনে মনে ভাবে যে আমিও অসুখের নাটক করি, তাহলে আমাকেও সে অ্যাটেনশন দিবে। এই বলেই সে তার রুমে এসে অসুখের বাহানা করতে শুরু করে। আসলে সে গরম পানির সেক দিয়ে তার কপালটা গরম করে রাখে। আনান এসে দেখতে পায় তার মাথা অনেক গরম, বুঝতে পারে সে অসুস্থ, যার কারণে সে মেডিসিন আনতে চলে যায়। মেডিসিন নিয়ে আসার পর সে দেখতে পায় যে হট ওয়াটার দিয়ে সে চেক নিচ্ছিল, যার কারণে তার মাথা এত গরম ছিল। এটা দেখে সে হাসতে শুরু করে, বলে অভিনয়টা এখন একটু কমিয়ে করো, তোমার এই অভিনয়ের জন্য আমি বিরক্ত হয়ে যাচ্ছি। আনান বুয়ানের রুম থেকে চলে যায়। এদিকে বুয়ান অনেকটা কষ্ট পায়। সে মনে মনে ভাবে সবকিছু এই মিংজিয়ানের জন্যই হচ্ছে, ওকে আমি দেখে নিব। সিন কাট হয়ে আমাদের আনানকে দেখানো হয়। আনান চলে গিয়েছিল মিংজিয়াওয়ের রুমে। মিংজিয়াওয়ের রুমে আনানকে যেতে দেখে আমাদের হিরো কিছুটা জেলাস ফিল করতে শুরু করে। বুয়ান মিংজিয়াওয়ের রুমে ছুরি নিয়ে প্রবেশ করে। মিংজিয়াও এইসব দেখে বয়ে জড়সড় হয়ে বসে থাকে। বুয়ান তাকে বলে যে সরি, আমি তোমাকে সরি বলার জন্য এসেছি। তুমি কি আমাকে মাফ করে দিয়েছো? আমি খুব ভালোভাবেই জানি তুমি অনেক ভালো মানুষ, তুমি আমাকে মাফ করে দিবে, তাই না? আর শুনো, আমি তোমাকে অ্যাপেল কেটে দেই, অ্যাপেল খাবে? তখন সে বলে, হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে মাফ করে দিয়েছি। আর অ্যাপেল কাটার কোনো প্রয়োজন নেই, তুমি আমাকে এমনি দিয়ে দাও, আমি খেয়ে নেব। মুবাই বলে, আচ্ছা তাহলে তুমি খাও, আমি আনানকে নিয়ে চলে যাই, আমাদের প্রজেক্টের কিছু কাজ আছে, আমরা ওই কাজগুলো গিয়ে করি। এটা বলে সে তাকে নিয়ে যায়। আনান বুয়ানকে বলে, তুমি কি মনে করেছো, তুমি এইসব করছো কেন বলো তো? তুমি খুব ভালো করেই জানো আমি প্রজেক্টের জন্য ওর হেল্প চাইছি, আর আমার অনেক প্রয়োজন এই প্রজেক্টটি না হলে আমি আমার মাকে সুস্থ করতে পারবো না, আমার সব কিছু ফিরিয়ে আনতে পারবো না। বুয়ান তুমি বোঝার চেষ্টা করো। বুয়ান বলে, আমি খুব ভালো করেই জানি এটা তোমার জন্য প্রয়োজন। বুয়ান বলে, ওকে নো প্রবলেম,
তবে একটি শর্ত আছে, তুমি যতবারই মিং জিয়াওয়ের রুমে যাবে আমাকে জানিয়ে যাবে। মিং জিয়াও আনানের জন্য ফুল নিয়ে আসে। এসব দেখে বুয়ান তার জন্য পুরো ফুলের একটি তোড়া নিয়ে আসে আর তাকে ইমপ্রেস করার চেষ্টা করে। আনান তাদের হাত থেকে ফুল তো নিয়ে নেয়, কিন্তু মনে মনে ভাবতে শুরু করে এই দুই ছেলের কি করব, বাচ্চাদের মতো আচরণ করে সারাক্ষণ। পরের সিনে বুয়ান আনানকে নিয়ে একটি সাইট ভিজিট করতে যায়। তারা যখন গাড়িতে ওঠে তখন দেখতে পায় যে গাড়িটি অলরেডি নষ্ট হয়ে গিয়েছিল। কেউ জানি গাড়ির চাকা নষ্ট করে দিয়েছিল। তখনই ওই জায়গায় মিং জিয়াও চলে আসে। মিং জিয়াও আনানকে যাওয়ার জন্য অফার করে। আনান তো গাড়ি থেকে নেমে যখন প্রবেশ করতে যাবে তখনই আমাদের বুয়ানও তার গাড়িতে প্রবেশ করে আর বলে, আমরা একসাথে যেহেতু যাচ্ছি একই গাড়িতে গেলে সমস্যা কী। তারা তিনজন সাইট ভিজিট করতে চলে আসে। সাইট ভিজিট করার সময়ও তারা মারামারি করতে শুরু করে আনানকে নিয়ে। একজন আনানের হাত ধরে বলে যে আনান আমার সাথে যাবে, অপরজন সেম ঘটনাগুলোই ঘটায়। খাবার খাওয়ার সময়ও তারা সেম ঘটনা করে। এখানে ডিল কি ফাইনাল হবে, এখানে তো তাদের ঝগড়াই বেশি হচ্ছিল। আনান মনে মনে ভাবে, এইভাবে যদি চলতে থাকে তাহলে তো আমার সব কিছু ধ্বংস হয়ে যাবে। এত প্ল্যান করে এখানে এসেছি, কোনো প্ল্যানই সাকসেসফুল হবে না। মিং জিয়াও বলে, আমি সব পেপারে সাইন করে দিব, তবে আজ আমার সাথে ড্রিঙ্ক করতে হবে। পরবর্তীতে আমি চিন্তা করে দেখব। এখানে সবাই অনেক ড্রিঙ্ক করে। বুয়ান নিয়ে যায় আনানকে তার রুমে। আনানকে তার রুমে রেখে সে তাকে দেখতে থাকে। আনানকে তো অনেক কিউট লাগছিল। আনান বুয়ানকে বলে যে তুমি আমার কাছেই থাকো, প্লিজ আমার কাছ থেকে দূরে যেও না, আমি তোমাকে অনেক ভালোবাসি। এইভাবে সে আরও রোমান্টিক কথা বলতে শুরু করে। তবে বুয়ান বুঝতে পারে যে এসব ঠিক না। সকাল সকাল উঠে মিং জিয়াও আনানের রুমে চলে আসে এটা দেখার জন্য কাল রাতে তার সাথে বুয়ান শুয়েছিল কি না। তখন সে দেখতে পায় আনান কারোর সাথেই নেই, আনান একাই আছে। তখন অন্য রুম থেকে বুয়ান বেরিয়ে এসে বলে, কি হয়েছে, তুমি কি জানতে চাও বা কি করতে চাও। তখন সে বলে যে এটা আমাদের মামলা, আমরা বুঝে নিব, প্লিজ তুমি এটার থেকে দূরে থাকো বুয়ান। বুয়ান বলে, কেন আমি দূরে থাকবো, দূরে থাকার মতো তো কোনো কিছুই না, আমরা তিনজনই এখানে বিজনেস পার্টনার, তাই বিজনেস নিয়ে কথা বলতেই পারি। তখন মুখের উপরে দরজা লাগিয়ে দেয় মিং জিয়াও। এটা দেখে আনান তাকে জিজ্ঞাসা করে যে কি কথা বলতে চাও বলো। তখন আমরা দেখতে পারি বুয়ান দরজার বাহিরেই ছিল আর কান পেতেছিল দরজার দিকে, যাতে সে সব কথা শুনতে পারে। মিং জিয়াও বলছিল, তুমি কি আমার সাথে একদিনের জন্য ডেট করবে? তুমি যদি আমার সাথে একদিনের জন্য ডেট করো তাহলে আমি সব পেপার খুশি খুশি সাইন করে দিব, আর আমার নামে যা প্রপার্টি আছে তার অর্ধেক শেয়ার আমি তোমাকে দিব। এটা শোনার পর আনার মনে মনে ভাবে, এতটা সহজ হবে তাকে কন্ট্রোল করা, এটা তো আমি কল্পনাই করতে পারি না। মিং জিয়াওয়ের সাথে একদিন ডেটে গেলে কি হয়ে যাবে, চলে যাব ডেটে আর আমি সব কিছু পেয়ে যাব, কারণ তার মোটিভ তো একটাই ছিল। এদিকে মিং জিয়াও অনেক খুশি হয়ে যায়। সে বলে, আচ্ছা তাহলে বুয়ানের কি করব বলো। তখন আনান বলে যে বুয়ানকে আমি শহরে পাঠিয়ে দিব, যে কোনো কাজের কথা বলে। বুয়ান এটা শোনার পর অনেক কষ্ট পায়, কারণ সে তো তার ওয়াইফ ছিল, তাই না। মিংজিয়াও যখন রুম থেকে বের হয় সে বাহিরে বুয়ানকে দেখতে পায়। বলে, তুমি এখনো এখানে কি করছো? বুয়ান বলে, আসলে আমি নাস্তা তৈরি করছি, তুমি কি খাবে এটা জানার জন্যই এসেছিলাম। মিংজিয়াও বলে যে আমার কোনো নাস্তার প্রয়োজন নেই, আমার এমনিতেই পেট ভরে আছে, তুমি তোমার নিজের জন্য নাস্তা তৈরি করে খেয়ে নাও। বুয়ান এখানে খুব ভালোভাবেই বুঝতে পারে ঘটনাটা কি। তখনই চলে আসে আনান। আনান বলে, তোমাকে একটি কাজের জন্য শহরে যেতে হবে, আর এই কাজটি অনেক ইম্পর্টেন্ট। বুয়ান বলে, মিথ্যা কথা কেন বলছো, সত্য সত্য বলে দাও যে তুমি ডেটে যেতে চাচ্ছ। এটা শুনে আনান আর কোনো কিছুই বলতে পারে না। সে বলে, হ্যাঁ, এই ডেটে গেলে যদি আমাদের ডিল সাইন হয়ে যায় তাহলে প্রবলেম কি। তখন বুয়ান বলে যে তুমি মনে রেখো তুমি আমার ওয়াইফ, তুমি লিমিট ক্রস করছো। সে বলে যে আমি খুব ভালো করেই জানি আমি কন্ট্যাক্ট ম্যারেজ করেছি, আর কোনো কিছুই না। এটা বলে সে এখান থেকে চলে যায়। সিন শিফট হয়ে আমরা দেখতে পাই তারা দুইজন ডেটের উদ্দেশ্যে রওনা হয়। তারা দুইজন যখন রেডি হয়ে বের হয় বুয়ান তাদেরকে একটি পানির বোতল দেয় আর বলে, নাও এটা পান করতে পারো। মিংজিয়াও পানিটি পান করে নেয়। তারা যখন তাদের গাড়ির কাছে যায় তারা এটা দেখতে পায় যে গাড়ি কেউ নষ্ট করে রেখেছিল। তারা খুব ভালোভাবেই বুঝতে পারে যে গাড়িটি কে নষ্ট করে রেখেছিল, তবে তাদের কিছু করার ছিল না। কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই মিংজিয়াও তার নতুন একটি গাড়ি নিয়ে এসেছিল। সে বলে যে আমি জানতাম এমনটা হতে পারে,
যার কারণে আমি অলরেডি আরেকটি গাড়ি অ্যারেঞ্জ করে রেখেছি। এদিকে আমাদের বুয়ান চুপি চুপি তাদের পিছু করতে শুরু করে, পিছু করে সে লুকিয়ে তাদেরকে দেখতে থাকে। এদিকে মিংজিয়াও আয়নানকে তার মনের কথা বলতে চাচ্ছিল এটা বলতে যে তুমি কি আমার সারা জীবনের লাইফ পার্টনার হয়ে থাকতে পারবে। সে বারবার বলার চেষ্টা করছিল, বলে আনান আমি তোমাকে কিছু বলতে চাই, তুমি কি আমার কথাগুলো মন দিয়ে শুনবে? আর আমি তোমাকে কিছু শেয়ারও করতে চাই, তুমি যদি শুনতে রাজি হও তখনই আমি তোমাকে বলবো। এটা বলার সাথে সাথেই তার পেট ব্যথা হতে শুরু করে, আর পেট ব্যথার জন্য সে দৌড়ে ওয়াশরুম খুঁজতে শুরু করে। সে যখন ওয়াশরুমের উদ্দেশ্যে যায় আমরা তখন বুয়ানকে দেখতে পাই। বুয়ান এসে আনানকে বলে কেমন দিলাম বলো। তখন সে বলে তুমি এখানে কি করছো, তোমাকে বলেছি না তুমি সবসময় আমার সাথে বেশি বেশি করো, আমার প্ল্যানগুলো তুমি বেচতে দিচ্ছ। এটা বলার সাথে সাথেই সে তাকে কিস করে বসে। আর তখন আমরা দেখতে পাই যে সব কিছু মেংজাও প্ল্যান করে রেখেছিল, প্ল্যান অনুযায়ী সব কিছু হতে শুরু করে। আর তারা দৌড়ে পালাতে শুরু করে মিংজিয়াওয়ের আওয়াজ শুনে। কিছুটা দূরে গিয়ে আনান বলে তুমি কেন এইসব করছো। তখন সে বলে যে তুমি আমার ওয়াইফ তাই না, তোমার সেফটি আমার কাছে অনেক ইম্পর্টেন্ট। তখন আনান বলে যে কন্ট্যাক্ট ম্যারেজ করেছি, আহামরি কোনো কিছু করিনি। বুয়ান বলে যাই হোক তুমি আমার ওয়াইফ এটাই লাস্ট কথা। আনান যখন তার রুমে আসে অলরেডি রুমে মিংজিয়াও ছিল। মেংজিয়াও বলে তুমি এক্সপ্লেন করবে না তুমি কেন আমাকে ফেলে রেখে চলে এসেছিলে। তখন সে বলে কি বলবো তোমাকে বলো, ফার্স্ট টাইম তোমার গার্লফ্রেন্ড হয়ে গিয়েছি, পেটে ব্যথা নিয়ে কি তোমার কথা শুনতে পারতাম? আমার না অনেক পেটে ব্যথা ছিল যার কারণে চলে এসেছি। এটা শুনে মিংজিয়াও মেনে নেয় আর বলে আমি বুঝতে পেরেছি তুমি আমাকে পছন্দ করো। তখনই বাহির থেকে আওয়াজের শব্দে তারা দুইজন বাহিরের দিকে রওনা হয়। দেখানো হয় অনেকগুলো ফার্মার বাহিরে দাঁড়িয়েছিল। তারা বলতে শুরু করে আপনারা আমাদের জমি নিয়ে চাষাবাদ করেছেন, কিন্তু আমাদের ঠিকঠাক পরিমাণ প্রফিট দেননি, সব কিছু আপনাদের বুঝে দিতে হবে। মিংজাও বলে যে আমরা তো ঠিকঠাকভাবে সব কিছু দিয়ে দিয়েছি। তখন ফার্মারগুলো তাকে মারতে শুরু করে, মিংজিয়াওকে তারা খুব বাজেভাবে মারে। হাউজিন মারগুলো অনেক বেশি খেয়েছিল যার কারণে তার ব্যথাও প্রচুর লেগেছে। আনান তাকে জিজ্ঞাসা করে তোমার কি বেশি খারাপ লাগছে। তখন সে বলে তোমার জন্য আমি আরও অনেক কিছুই সহ্য করতে পারি, আমি ভালো করেই ওদের সাথে ডিল করেছিলাম, তোমার যদি মনে হয়ে থাকে আমি ঠিকঠাকভাবে ডিল করতে পারিনি তাহলে তুমিও আমাকে বকাঝকা দিতে পারো। হাউজিন বলে তোমার জন্য আমি সব কিছু করতে পারি, প্লিজ তুমি বলে দাও আমাকে পছন্দ করো আর বিয়ে করবে। আনান বলে একদিনের জন্য ডেটে কি চলে গিয়েছি, তুমি তো আমাকে উল্টাপাল্টা মনে করতে শুরু করেছো। এটা বলে আনান রুম থেকে বেরিয়ে আসে। তার জন্য অপেক্ষা করছিল বুয়ান। বুয়ান তাকে বলে যে তুমি একটু বেশি তার জন্য চিন্তা করছো না। তখন সে বলে চিন্তা করছি তো কি হয়েছে। আনান বলে সব কাজে বেড়া লাগিয়ে রাখবে তাহলে তো আমাকে সমাধান করতেই হবে। বুয়ান বলে এই ছেলে তো কোনো কিছুই পারে না, যে ছেলে সাধারণ কৃষকের সাথেই ডিল করতে পারে না এই ছেলে তোমাকে কিভাবে কন্ট্রোল করবে। তখন আনান বলে যে এইসব আমি জানি না, তুমি এইসব বিষয়ে কথা বলবে না। তখন বুয়ান বলে আচ্ছা বুঝতে পেরেছি তুমি কেন আমাকে ভয় পাচ্ছ, তুমি কি মনে করেছো ওই দিনের মতো আমি কিছু করব বা ওইটা তুমি ফেরত দিতে পারছো না এই জন্য আমাকে ভয় পাচ্ছ। তখন আনান বলে তোমাকে ভয় পাওয়ার মতো কোনো কিছুই নেই, আমি তোমাকে কেন ভয় পাবো, আমি অনেক সাহসী মেয়ে, তোমাকে আমি কখনোই ভয় পাই না। এটা বলে আনান এখান থেকে চলে যায়। আর বুয়ান তো ওই জায়গায় দাঁড়িয়ে থাকে, তার কোনো কিছুই করার থাকে না। বুয়ান মনে মনে ভাবে হাউজিনের জন্যই তার যত প্রবলেম হচ্ছে। এদিকে আমরা হাউজিনকে দেখতে পাই যে তার রুমে বসেছিল। বুয়ান তার পাশে এসে বসে তাকে যখন ডাক দেয় সে অনেক ভয় পেয়ে ওঠে, কারণ সে তো বুয়ানকে কিছুটা ভয় পেত, এটা আপনি আমি খুব ভালো করেই জানি, কারণ বুয়ান তাকে ওই দিন সাঁতার প্রতিযোগিতায় যা অবস্থা করেছিল ভয় পাওয়ার তো কথাই বটে। বুয়ান হাউজিনের সাথে কালকের মিটিং সম্পর্কে বা ডিলের সম্পর্কে কথা বলে। এখানে হাউজিন বলে আমি সব কাজ ঠিকঠাকভাবে করে দিব, তুমি চিন্তা করো না। পরদিন সকালে আমরা হাউজিনকে দেখতে পাই যে কিনা সব শেয়ার আনানের নামে লিখে দিয়েছিল। হাউজিন সব শেয়ার হোল্ডারদের উদ্দেশ্যে বলে যে আমাদের এই প্রজেক্ট না, মোটামুটি সব প্রজেক্টেই আমি আনানকে সাপোর্ট করি, আমি সব কিছু আনানকে দিয়ে দিব। আর এখানে কিছুটা অবাক হয় প্রত্যেকটাই শেয়ার হোল্ডার। তখনই সে আনানকে প্রপোজ করতে যাবে আমাদের বুয়ান চলে আসে। বুয়ান বলে আনান হচ্ছে আমার ওয়াইফ, আমরা অলরেডি বিয়ে করে নিয়েছি। একথা শোনার পর হাউজিনের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। সে কি বলবে বা কি করবে কোনো কিছুই বুঝতে পারে না। সে বলে আনান তুমি আমাকে এইভাবে ধোঁকা না দিলেও পারতে,
এতদিন ধরে তোমরা হাজব্যান্ড ওয়াইফ আমার সাথে নাটক করে আসছিলে, আর আমি কোনোভাবেই বুঝতে পারিনি যে তোমরা আমাকে এইভাবে ধোঁকা দিয়েছো। তখন আনান তাকে কিছু বলতে যাবে, সে এখান থেকে চলে যায়। আর বুয়ান তাকে আটকে ফেলে, বলে তুমি এটা বলে যাচ্ছ যে আমি তোমার হাজব্যান্ড। তখন সে আবারও বলে তুমি আমার সব কিছু ধ্বংস করে দিচ্ছ, তুমি মনে রাখবে যে আমরা কন্ট্রাক্ট ম্যারেজ করেছি, আর কোনো কিছুই না। বুয়ান বলে কন্ট্রাক্ট ম্যারেজ হোক আর যাই হোক, আমাদের বিয়ে হয়েছে, এটা তোমাকে মানতে হবে। কিন্তু এখানে সে এটা মানতে চায় না, বলে যে কোনো ওয়েতে আমাকে এই কন্ট্রাক্ট ফিরিয়ে দাও। তখনই বুয়ান চলে যায় হাউজিনের কাছে। সে খুব ভালোভাবেই জানতো হাউজিনের মাথা কিভাবে ঠান্ডা হবে। সে হাউজিনকে বলে চলো আমরা বক্সিং খেলি। তখন তারা দুইজন মাঠে নেমে পড়ে। হাউজিন মুড়াদুরা মারছিল বুয়ানকে, তবে বুয়ান তাকে মারে না, প্রোটেক্ট করছিল শুধু নিজেকে, যাতে তার উপর কোনো কিছুই পড়ে না। এখানে হাউজিন বুঝে যায় যে বুয়ানের সাথে সে পারবে না। তখন বুয়ান আনানকে বলে তুমি কোনো চিন্তা করো না, আমি সব কিছু তোমার নামে লিখে দিব। যতটুকু শেয়ার তোমার প্রয়োজন ততটুকুই আমি দিয়ে দিব। আজ পর্যন্ত তোমার সাথে আমি যা যা ডিল সাইন করেছি প্রত্যেকটি ডিল আমি সুন্দর করে কাজ করব। এই বিষয় নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। কিন্তু তোমরা যে আমাকে ধোঁকা দিয়েছো এটা সারা জীবন আমার মাথায় থাকবে। বুয়ান এতে অনেক খুশি হয়ে যায়। আর সিন শিফট হয়ে তাদের বাসায় দেখানো হয়, তারা দুইজন বাসায় চলে গিয়েছিল। যেহেতু তাদের বিয়ের বিষয়টা ভাইরাল হয়েছে, তারা একসাথেই শো এক রুমে। যতদিন পর্যন্ত না তাদের কাজ হয়ে যাচ্ছে ততদিন পর্যন্ত এই নাটকটা চালিয়ে যেতে হবে, না হয় তারা তার বাবার কাছে ধরা পড়ে যাবে। বুয়ান এখানে আনানকে জিজ্ঞাসা করে তুমি কি সত্যি আমাকে পছন্দ করো না? তখন আনান নাবোধক উত্তর দেয়, সে বলে একদমই পছন্দ করি না। আর এটা বলেই সে তাকে কার থেকে ফেলে দেয়। তখন বুয়ান তাকে আবারও জিজ্ঞাসা করে যে সত্যিই কি তুমি আমাকে পছন্দ করো না? তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে? তখন এখানে আমরা তাদের মধ্যে দুষ্টু মিষ্টি খুনসুটি দেখতে পাই। দুজনই ঘুমাবার চেষ্টা করে, কিন্তু আনান ঘুমায় না, আনান সজাগই থাকে। কিছুক্ষণ পর আনানের ফোনে একটি কল আসে। কলটি করেছিল তার লয়ার। তার লয়ার তাকে ইউএসবি ফুটেজ বা একটি পেনড্রাইভ সম্পর্কে জিজ্ঞাসা করে। সে বলে এখনো আমি এই পেনড্রাইভটি পাইনি, পেনড্রাইভের জন্যই আমি এই বাড়িতে আছি, না হয় কখন চলে যেতাম। যখন সকালে আনানের ঘুম ভাঙে, আনান দেখতে পায় যে বুয়ান এখানে নেই। সে রুম থেকে বের হয়ে দেখতে পায় বুয়ান তার জন্য নাস্তা তৈরি করছে। সে যখন জিজ্ঞাসা করে তুমি এসব কেন করতে গেলে, বুয়ান বলে আমি আমার একমাত্র ওয়াইফের জন্য রান্না করব, এতে বলার কি আছে। আনান এখানে কিছুটা খুশি হয়ে যায়, সে মুচকি আসে, কোনো কিছু বলে না। আনান যখন তার হাতে ফোনটি নিয়ে দেখতে পায় তাদের শেয়ার মার্কেট একদম লো হয়ে যাচ্ছে, তাদের শেয়ার ভ্যালুই থাকছে না। এই জন্য সে কিছুটা চিন্তিত হয়ে পড়ে। পরের সিনে আমরা আনানের বাবা এবং বোনকে দেখতে পাই। তারা কোনো বিষয় নিয়ে আলোচনা করছিল, তখনই দরজায় নখ পড়ে। আসলে ওই লোকগুলো আনানের বাবাকে খুঁজে এসেছিল। আনানের বাবা তাদের কাছ থেকে অনেক টাকা ধার নিয়েছিল। সে লুকিয়ে থাকার চেষ্টা করে, তারপরও ওই লোকগুলো তাকে ধরে ফেলে। তাকে বলে যে আমাদের টাকা ফেরত না দিলে তোমার অবস্থা খারাপ করে দিব, তোমাকে এখন খুনই করে দিব। তখন সে বলে আমি টাইমের আগেই টাকা ফেরত দিয়ে দিব, আর তোমাদের যদি আমার মেয়েকে পছন্দ হয় আমার মেয়েকে নিয়ে যেতে পারো। এখানে আনানের বোন কিছুটা বিরক্ত হয়। লিনা বলে বাবা কি বলছো এসব, আমি তোমার মেয়ে, তুমি মেয়েকে কিভাবে বিক্রি করে দিতে পারো? তাদের বাবা মেয়ের ঝগড়া দেখে লোকটি বলে কিছুদিনের ভিতর যদি আমার টাকা ফেরত না দাও তাহলে তোমার মেয়ে এবং সবকিছু আমি ধ্বংস করে দিয়ে যাব। লোকগুলো চলে যাওয়ার পর নীনা তাকে বলে যে বাবা তুমি এটা কিভাবে করতে পারো, তোমার মেয়েকে তুমি কিভাবে বিক্রি করার কথা চিন্তা করতে পারো? বাবা বলে গ্রাম থেকে তোকে তুলে আনাই আমার জন্য ভুল হয়েছে, তোর মতো ছোট লোককে যদি আমি তুলে না আনতাম তাহলে অনেক ভালো হতো। আমি আনানকে নিয়েই সবকিছু করতাম, তাহলে আনানের মাকেও পেতাম, সম্পত্তিও পেতাম। তোর মায়ের সাথে রিলেশন করে তোকে জন্ম দিয়ে আমি অনেক বড় ভুল করে ফেলেছি। এইভাবেই সে বকাঝকা করতে শুরু করে তাই নিজের মেয়েকেই। নীনা এতে কিছুটা মন খারাপ করে, বলে যে আমি খুব ভালো করেই সবকিছু জানি, আমি সবকিছু মিডিয়ার সামনে এনে দিব যে আপনি আনানের মাকে মারার চেষ্টা করেছেন। সিন শিফট হয়ে আমাদের আনানের বাবাকে দেখানো হয়। তারা প্ল্যান করে এসেছিল যে আনানের মা মারা গিয়েছে, এটা সে পুরো মিডিয়ার সামনে বলবে। আর তখন তো তার সামনে আনান অবশ্যই আসতে হবে। এটা সে নাটক করে বলতে শুরু করে, কারণ তো সে এখন নর্মাল সিও ছিল, পুরোপুরি সিও হতে পারেনি এই কোম্পানির। এইসব আবার নিউজে দেখছিল আনান, তার প্ল্যান ছিল এসব দেখে আনান হয়তো তার মায়ের কাছে যাবে, আর তার মা কোথায় আছে সে এটা জানতে পারবে। বোয়ান তাকে এটা বুঝিয়ে বলে।
বলে যে তুমি বলে দাও তোমার মা কোথায় আছে, তাহলে আমি তোমাকে হেল্প করতে পারবো। আনান তখন বুয়ানকে বলে যে আমাকে কিছুটা সময় দেও, আমি এখন বলতে পারবো না, এটা বললে আমার জন্য প্রবলেম তৈরি হতে পারবে। বুয়ান তার কথায় রাজি হতে চায় না, সে জানতে চায়, তারপরও সে ছাড় দেয় যেহেতু সে তার গার্লফ্রেন্ড ছিল। সিন শিফট হয়ে আমরা নিনা এবং তার বাবাকে দেখতে পাই। বাবা এসে বলে যে গুয়ান ফ্যামিলির কিছু প্রপার্টি আমি বেচে দিয়েছি, বলতে শেয়ার হোল্ডারের কথা বলছিল। তখন নিনা বলে যে তার মানে আমরা অনেক টাকা পাবো। বাবা বলে চলো আমরা কোথাও ট্যুর দিয়ে আসি। নিনা এতে অনেক খুশি হয়ে যায়। তারা দুইজন যখনই তাদের ব্যাগপত্র রেডি করে বের হচ্ছিল, তখনই এখানে আনান চলে আসে। আনান রুমের ভিতর বসা ছিল। এসব দেখে তারা বলতে শুরু করে, তোর হিম্মত কিভাবে হয় তুই আমাদের বাসায় আসিস, তুই এখান থেকে চলে যা। তখনই এখানে বুয়ান চলে আসে, বলে যে ওই শেয়ারগুলো আমি কিনেছি, আর যেহেতু আমার ওয়াইফ হচ্ছে আনান, তার মানে তো আনানেরই এই বাড়ি, এখনই এখান থেকে বেরিয়ে যাও। আনান বলে এখনই এখান থেকে বেরিয়ে যাবি। বাবা বলে যে আমার তো বিশ্বাসই হচ্ছে না তুই আমার মেয়ে। তখন আনানের বোন নিনাও উল্টাপাল্টা কথা বলতে শুরু করে। তখন তাদেরকে বের করে দেওয়া হয় আর এটা বলা হয় যে তোমরা তোমাদের কাপড় রেখে বের হও। আমি যখন বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলাম একটি ড্রেস পরেই বেরিয়ে গিয়েছিলাম, আর এখনও তোমাদের একটি ড্রেস পরে বের হতে হবে। এই বাসা থেকে কোনো কিছুই নিয়ে যেতে পারবে না। এটা শোনার পর তারা অনেক রেগে এখান থেকে বেরিয়ে যায় আর বলে তোমাদের ডেকে নিব। এদিকে আমরা বুহানকে দেখতে পাই যে কিনা আনানের বাবার কাছে যায়। তার গলায় ধরে বলে যে আপনার সাহস কিভাবে হয় আনানের সম্পর্কে এইসব কথা বলার। আনানের বাবা বলে আমি আপনাকে ছেড়ে দিচ্ছি, না হয়তো আমি আপনাকে মেরেই ফেলতাম। তখন সে আরও বলে আপনাকে আমি কিছু টাকা দিয়ে দিব যাতে আপনি দেশের বাইরে গিয়ে ব্যবসা করতে পারেন আর নিজের মতো বাঁচতে পারেন। আনানের মায়ের কিভাবে অ্যাক্সিডেন্ট হলো এই বিষয়টা যদি আপনি আমাকে বলে দিন, তাহলে আমি আপনাকে টাকা দিয়ে দিব। সিন শিফট হয়ে আমাদের আনান এবং বুয়ানকে দেখানো হয়। তারা দুইজন বসে বসে ড্রিঙ্ক করছিল। বুয়ান আনানকে বলে যে তুমি কি এবার আমাকে সিরিয়াসলি বিয়ে করবে। আনান বলে দেখো, আমার বাবাও আমাকে ছেড়ে চলে গিয়েছে, আমার মা এখন ঘুমায় আছে বর্তমানে, আমি এখন বিয়ের সিদ্ধান্ত নিতে পারবো না, কারণ আপন বলতে এখন আমার কাছে কেউ নেই। বুয়ান তাকে বলে আচ্ছা সমস্যা নেই, তুমি কিছুটা সময় নেও, সময় নিয়ে আমাকে জানাও, আমি সব সময় তোমার জন্য অপেক্ষা করব। বুয়ান বলে আচ্ছা তুমি এই বিষয় নিয়ে চিন্তা করো না। সিন শিফট হয়ে আমাদের আনানকে দেখানো হয় যে কিনা তার রূপচর্চা করছিল। সে বলে অনেক বছর পর মনে হচ্ছে আমি আমার রিয়েল লাইফে ফিরে এসেছি। বুয়ানকে সে বলে তুমি তোমার এই নোংরা ড্রেস আপ ছাড়ো আর চলো আমার সাথে আমরা ঘুরে আসি। তখন সে তার স্কুলে চলে যায় আর আনান দেয়াল টপকে তার স্কুলে প্রবেশ করার চেষ্টা করে। আর সে পৌঁছেও যায়, বলে যে আমি সবসময় এমনটাই করতাম। বুয়ান দেখতে পায় আনানকে কোনো একটি গাড়ি ফলো করছে, তবে সে এটাকে বেশি পাত্তা দেয় না। স্কুলের গার্ড আঙ্কেল আনানকে দেখে বলে যে অনেক দিন পর তোমাকে দেখলাম, আগের মতোই সেম দেয়াল টপকে আসলে। আনান বুয়ানকে তার বয়ফ্রেন্ড হিসাবে পরিচয় দেয়, বলে কিছুদিন পর আমরা বিয়ে করব, বিয়েতে আপনার দাওয়াত রইল, আপনি আসবেন। তখন সে বলে যে অবশ্যই আসবো, তোমাদের বিয়েতে আমি অ্যাটেন্ড 100% করব। এখানে দুইজন অনেক গল্পগুজব করে তাদের ছোটবেলার মতো করে সময় কাটায়। বুয়ান বলে যে আমি তোমাকে অনেকদিন আগ থেকেই চিনি, আমরা যখন ছোট ছিলাম তখন আমি একদিন একটি খেলার মাঠে এসেছিলাম খেলা করতে। খেলার মাঠে যখন আমাকে অনেকগুলো ছেলেরা বুলি করছিল, তখন কিন্তু তুমি আমাকে বাঁচিয়েছিলে। এটা জানার পর আনান বলে এই বিষয়ে তো আমার কোনো ধারণাই নেই, তুমি কি বলছো এসব। এটা বলে সে দোলনা জ্বলতে শুরু করে, বলে তুমি এতদিন যাবৎ এই ঘটনাটা মনে রেখেছো। বুয়ান বলে আমি তখন থেকে তোমাকে ফলো করছি, তুমি কি মনে করেছো আজকাল থেকে আমি তোমাকে চিনি। যখন তুমি ছোট ছিলে তখন থেকেই আমি তোমাকে চিনি, আর তখন থেকেই আমি তোমাকে ফলো করতে শুরু করি। এখানে তারা তাদের মতো করে অনেকটা সময় কাটায়। আনান যখন দোলনা ঝুলছিল, তখন বুয়ান খেয়াল করে তার পিছনে সেম গাড়ি। তখন সে আনানকে নিয়ে তার বাসার উদ্দেশ্যে রওনা হয়। বাসায় প্রবেশ করার রাস্তায়ও সে দেখতে পায় সেম গাড়িটি তাকে ফলো করছে। আনান আর বুয়ান যখন গল্প করে, আনান তার বাসায় প্রবেশ করে আর বুয়ান এখান থেকে চলে যেতে শুরু করলে তার বাবা তার পিছন থেকে হামলা করে। আনান অনেক কষ্ট করে তার বাবার হাত থেকে ছাড়ার চেষ্টা করে। তার বাবা বলে তুই আমার লাইফটি শেষ করে দিয়েছিস, তোকে আমি ছাড়বো না। আনান বলে এখনও আমি আপনাকে বাবা বলেই মানি, প্লিজ আপনি আমাকে কিছু করবেন না। যখনই সে আনানকে মারতে যাবে বুয়ান এখানে চলে আসে।
আর বুয়ান আনানকে বাঁচানোর জন্য তার বাবার সাথে লড়াই করে। আনানকে বাঁচাতে গিয়ে বুয়ানের শরীরে চাকুর আঘাত লাগে। আনান তাড়াতাড়ি করে তাকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে অনেকক্ষণ তার সার্জারি হওয়ার পর ডক্টর বলে কিছুদিন যাবৎ উনি বেড থেকে উঠতে পারবেন না, ওনার রেস্ট প্রয়োজন। আনান চলে যায় বুয়ানের কাছে। বুয়ানের যখন হোশ ফিরে সে দেখতে পায় আনান তার কাছে ঘুমিয়ে আছে। এতে তার অনেক ভালো লাগে। আনান যখন সজাগ হয় বুয়ান তাকে বলে, তুমি আমাকে আরেকবার বলেছিলে না আমি তোমার নিকনেম কিভাবে জানি? আসলে ওই দিন যখন তুমি খেলা করছিলে তোমার একটি ফ্রেন্ড তোমার নাম ধরে ডেকেছিল, তখনই আমি তোমার নামটিও জানতে পারি। তখন আনান বলে যে আচ্ছা সমস্যা নেই, আমি বুঝতে পেরেছি যেহেতু তুমি আমাকে ছোটবেলা থেকে চিনতে, ওই কারণে হয়তো আমার নিকনেমটাও তুমি জানো, তবে এই নিকনেমটা আমার পছন্দ না। এখানে দুইজন কিছুটা ইমোশনাল হয়ে যায়। আনান তাকে প্রমিস করে সব সময় তার খেয়াল রাখবে। বুয়ানও তার ফায়দা লুটতে শুরু করে। বুয়ান একবার বলে আমাকে মুখে উঠিয়ে খাবার খাইয়ে দাও, একবার বলে আমার পাও টিপে দাও, একবার বলে আমার হাত টিপে দাও। এইভাবে বুয়ান আনানকে ডিস্টার্ব করতে শুরু করে। আনান বিরক্ত ফিল করে না, কারণ সে তো তাকে প্রমিস করেছিল তার খেয়াল রাখবে। কিছুক্ষণ পর বুয়ানের বাবা তাকে দেখতে আসে। বুয়ানের বাবা বলে যে আমি চাই তোমাদের বিয়েটা ধুমধাম করে হোক, আমি অনেক বড় একটি পার্টি করে তোমাদের বিয়ে দিব। আনান এখানে বলে আমার মা সুস্থ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করতে চাই। তখন বুয়ানের বাবা বলে আমিও এটা চাই, তোমার মা সুস্থ হওয়ার পর তোমার এবং বুয়ানের আমি বিয়ে দিয়ে দিব। আনান চলে যাওয়ার পর বুয়ানের বাবা বুয়ানকে বলে আনান যেহেতু তোমার এত খেয়াল রাখে, তোমারও উচিত তার খেয়াল রাখা। তবে তার মায়ের হোশ ফেরার পরই তোমাদের বিয়ে করা উচিত। তার জন্য আমার কাছে অনেক ভালো একটি ডক্টর আছে। তুমি যদি চাও আমি আনানের মায়ের জন্য ওই ডক্টরকে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারি। বুয়ান এতে রাজি হয়ে যায়। সিন শিফট হয়ে আমাদের আনান এবং বুয়ানকে দেখানো হয়। বুয়ান তার ওই ছোট বাসাটিতে আনানকে নিয়ে আসে। অনেক সুন্দর করে সাজিয়ে রিং নিয়ে তাকে প্রপোজ করে। আনান বলে আমাদের বিয়ে তো অলরেডি হয়ে গিয়েছে, এখন প্রপোজ করার মানে কি? বুয়ান বলে আমি তোমাকে নতুন করে বিয়ে করতে চাই, আমি চাই আমাদের বিয়েতে অনেক বড় করে অনুষ্ঠান হবে, তোমার মাও থাকবে। তখন আনানও রাজি হয়ে যায়। সিন শিফট হয়ে আমাদের বুয়ান এবং আনানকে দেখানো হয়। আনান বুয়ানের বাসাটা খুব সুন্দর করে পরিষ্কার করে। বুয়ান বলে এটা তোমার পরিষ্কার করার কোনো প্রয়োজন নেই, এটা তো অনেক ছোট মোটো একটি বাসা। আনান বলে যে বাসা ছোট হোক বা বড় এটা কোনো বিষয় না, বিষয় হচ্ছে তোমার বাসা আর এটা গোছাতে আমার অনেক ভালো লাগে। আনান আর বুয়ান বসে বসে মাছ ধরছিল। বুয়ান আনানকে তার কাছে রাখে, তবে আনান তার কাছে আসার পাত্তা দেয় না। তখন বুয়ান তার উপর রাগ করে বসে। আনান রাগ ভাঙানোর জন্য তার পাশে যায়, তবে বুয়ানের রাগ ভাঙে না। না ভাঙার কারণে সে তাকে কিস করে। কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পাই বুয়ানের রাগও ভেঙে গিয়েছিল। তখন আনান এবং বুয়ানের মধ্যে একটি রোমান্টিক সিন তৈরি হয়। রাতের বেলায় বুয়ান আনানকে বলে আমি চাই আমাদের বিয়েটা অনেক সুন্দরভাবে হোক, যেখানে তোমার মাও উপস্থিত থাকবে। আনান, তুমি কি আমাকে বিশ্বাস করো না? আনান বলে অবশ্যই করি। তখন বুয়ান বলে যে তুমি কেন তোমার মা সম্পর্কে আমাকে কিছু বলতে চাও না? আনান বলে দেখো আমি তোমাকে বলে দিব, কিছুক্ষণ অপেক্ষা করো। বুয়ানের রাগ হলেও সে মেনে যায়। আনান আর বুয়ান তাদের বাসায় চলে আসে। তারা দুইজন যখন ঘুমাচ্ছিল আনান রুম থেকে উঠে বেরিয়ে যায়। বুয়ান ঘুম থেকে উঠে দেখতে পায় আনান রুমে ছিল না। বুয়ান গিয়ে আনানকে তার বাবার স্টাডি রুমের কাছে দেখতে পায় আর ডেকে তার রুমে নিয়ে আসে। বলে আনান, তোমাকে আমি কতবার বলবো বাবার স্টাডি রুমে না যাওয়ার জন্য? তোমার মাথায় কি প্ল্যান আছে প্লিজ বলো। তখন আনান বলতে বাধ্য হয়, বলে তোমার বাবার কাছে আমাদের কোম্পানির কিছু সিক্রেট ফাইল আছে, যেগুলো তোমার বাবার ইউএসবি ড্রাইভে আছে, ওইটা আমার চাই। তখন বুয়ান বলে যে প্লিজ তুমি এসব করা বন্ধ করো। সকালবেলায় উঠে বুয়ান তার বাবার কাছে যায়। বুয়ানের বাবা বলে আমি চাই তোমার বিয়ের সব আয়োজন আমি নিজের হাতে করব। তোমার মা এবং তোমার সাথে আমি অনেক অন্যায় করেছি বাবা, আমি চাই না আর তোমার সাথে কোনো অন্যায় হোক, যার কারণে তোমাদের বিয়েতে আমি অনেক ধুমধাম করে অনুষ্ঠান করতে চাই। তবে আমি তোমাকে একটি বিষয় বলে রাখি, আনানকে না জানিয়ে তুমি এক কাজ করো, আনানের মায়ের ঠিকানাটি বের করো, তাহলেই আমরা আনানের মাকে সুস্থ করতে পারবো। আনান বুয়ানকে শপিং এর জন্য বলতে আসে। বুয়ান আনানকে অনেক বুঝিয়ে সুঝিয়ে বলে যে প্লিজ আজ না, অন্য কোনো দিন আমি তোমার সাথে চলে যাব, তুমি আজ একাই শপিং করতে চলে যাও, আমার একটি ইম্পর্টেন্ট মিটিং আছে।
তখনই আনানের কাছে একটি কল আসে, তার মাকে হসপিটালে পাওয়া যাচ্ছে না। আনান দৌড়ে হসপিটালে চলে যায়। গিয়ে দেখতে পায় তার মা তার জায়গায় ঠিকই ছিল। ডক্টরকে জিজ্ঞাসা করে, ডক্টর আপনি কি আমাকে কল করেছেন? ডক্টর বলে যে না, আমি তো কল করিনি। আনান এখানে বুঝতে পারে যে কোনো ঝামেলা আছে, তার লয়ারকে কল করে বলে মাকে এখান থেকে সরাতে হবে। আনান হসপিটালের বাইরে এসে দেখতে পায় বুয়ানের গাড়ি দাঁড়িয়েছিল পার্কিং লটে। সে বুঝতে পারে বুয়ান হয়তো তাকে ফলো করছে। সত্যিকারেই বুয়ান তাকে ফলো করছিল। আনান বুয়ানের গাড়িতে উঠে বসে। যখনই বুয়ান আসে সে বলে যে তুমি এখানে কি করছো? তখন বুয়ান কি বলবে বুঝতে পারে না। বুয়ান বলে আমি তোমাকে হেল্প করার জন্যই এইসব করেছি, তুমি কি চাও না আমাদের বিয়েতে তোমার মা অ্যাটেন্ড করুক? আমি এই জন্যই করেছি, প্লিজ আমাকে ভুল বুঝো না। তখন আনান বলে যে এখন তুমি ওভার করেছো। আমি তোমাকে বলেছিলাম সময় আসলে আমি তোমাকে সব কিছু বলে দিব। তুমি খুব ভালো করেই জানো আমি আমার মায়ের বিষয়ে কতটা সিরিয়াস। আমার মায়ের কোনো কিছু হয়ে গেলে আমি তোমাকে ছাড়বো না। আমি তোমাকেও ছেড়ে দিতে পারি আমার মায়ের জন্য। এটা বলে সে এখান থেকে চলে যায়। বুয়ান আনানকে অনেকবার কল করে, তবে আনান কল রিসিভ করে না। আনান বাসার বাহিরেই বসে থাকে তার গাড়িতে। বাসার ভিতরে পর্যন্ত প্রবেশ করে না। সকাল হতেই আনানের ফোনে একটি কল আসে। তার লয়ার বলে যে তার মাকে সত্যিই পাওয়া যাচ্ছে না। আনান সাথে সাথেই বুয়ানের বাবার বাসায় চলে আসে। তাকে এসে বলতে শুরু করে, বলো আমার মা কোথায়, বলে দাও। তখনই বুয়ান তার কথা শুনে বাহিরে চলে আসে। বুয়ান বলে তুমি কী সব বলছো আনান, আমার বাবা কেন তোমার মাকে আটকাবে? তখন আনান বলে যে তুমি তোমার বাবাকে জিজ্ঞাসা করো, তোমার বাবা কি আমার মাকে মারানোর চেষ্টা করেনি? সে কি আমার মায়ের পিছে লোক লাগায়নি? আমার মা জেনে গিয়েছিল তোমার বাবা অবৈধ ব্যবসা করে। এজন্য মূলত তোমার বাবা আমার মাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করেছিল। আমার মাকে যদি না পাই আমি আপনাকে জেলে দিয়ে দিব। এটা বলে আনান এখান থেকে চলে যায়। আনান চলে যাওয়ার পর বুয়ান তার বাবাকে জিজ্ঞেস করে, বাবা আনান যা বলে গিয়েছে সব কি সত্য? বুয়ানের বাবা বলে, তোর কি মনে হয় বাবা, এইসব কাজ কি আমি কখনো করতে পারি? আমি সবসময় মানুষের হেল্প করার চেষ্টা করেছি। আর আনানের মাকে আমি কেন মারতে যাব? তুই তদন্ত করে দেখ, আমি আনানের মাকে মারিনি। আর সে আরও বলে আনান অনেক বাজে মেয়ে, তুই তাকে বিয়ে করিস না। বুয়ান খুব ভালোভাবে বুঝে যায় তার বাবা কেমন লোক। সে বলে যে আচ্ছা বাবা, করব না। রাতের বেলায় বুয়ান আনানের কথা ভাবছিল। সে মনে মনে ভাবে আনান বারবার একটি ইউএসবি ড্রাইভের কথা বলতো। তার মানে সে এটার জন্যই আমার বাসায় এসেছিল। সে আমাকে ভালোই বাসেনি। বুয়ান আনানের বাসায় চলে যায়। বাসায় যাওয়ার পর আনান তাকে দেখে বলে, তুমি এখানে কেন এসেছো? বুয়ান বলে, আনান একটি সত্যি কথা বলবে, তুমি কি আমাদের বাসায় ওই ইউএসবি ড্রাইভের জন্যই গিয়েছিলে? তুমি কি কখনো আমাকে ভালোবাসোনি? প্লিজ আনান, অবশ্যই সত্য কথা বলবে। আনান বলে যে হ্যাঁ, আমি তোমাদের বাসায় গিয়েছিলাম জাস্ট ওই ইউএসবি কার্ডের জন্য। তবে এটা না যে আমি তোমাকে ধোঁকা দিয়েছি বা ধোঁকা দেওয়ার ইন্টেনশন ছিল। বুয়ান বলে, সমস্যা নেই, তুমি যা করেছো করেছো। তোমাকে আমি এই সম্পর্ক থেকে মুক্ত দিলাম। কাল আমি তোমাকে তালাক দিয়ে দিব। তোমাকে এই সম্পর্ক বয়ে বেড়াতে হবে না। আর এই মিথ্যা সম্পর্ক রাখার তো কোনো মানেই হয় না, কারণ তুমি আমাকে পছন্দই করো না। এ কথা শোনার পর আনানের চোখ দিয়ে পানি বের হয়ে যায়। সে কোনো কিছু বলতে পারে না। বলে, আচ্ছা তুমি যেহেতু চাও আমার সাথে থাকবে না, আমাকে তালাক দিয়ে দিবে, তাহলে দিয়ে দিও। এখানে দুইজনই কষ্ট পাচ্ছিল, কিন্তু কোনো কিছুই করার ছিল না। বুয়ান তো তাকে উল্টো ভুল বুঝতে শুরু করে যে আনান্ত শুধুমাত্র স্বার্থের জন্যই আমার কাছে ছিল। সকালে এসে বুয়ান তার বাবাকে বলে যে বাবা, আপনার সবচেয়ে বড় ভয়কে আমি জয় করে নিয়ে এসেছি। দেখুন আমি কাকে নিয়ে এসেছি। আসলে সে আনানকে কিডন্যাপ করে নিয়ে এসেছিল। এটা দেখে বাবা বলে যে আমি অনেক ইমপ্রেস হয়েছি তোমার কথায়। বুয়ান বলে, আমি আপনার বেস্ট ছেলে হয়ে দেখাতে চাই বাবা, এই জন্য আমি সব কিছু করতে পারি। তখন তার বাবা বলে যে আচ্ছা, মেয়েকে যখন তুমি কিডন্যাপ করে নিয়েই এসেছো, তাহলে মায়ের বিষয়টা তুমি দেখলে কেমন হয় বাবা? এইসব থেকে আমি নিজেকে ছাড়াতে চাই। এটা বলেই সে তার দায়িত্ব তার উপর দিয়ে দেয়। বুয়ান তার বাবা যাওয়ার পর খুব ভালোভাবেই বুঝতে পারে যে তার বাবা কতটা খারাপ মানুষ ছিল, আর সে তার বাবাকে কতটা ভালো মানুষ মনে করেছে। রাতের বেলায় আমরা দেখতে পাই যে বুয়ান বস্তায় করে আনান এবং তার মাকে ফেলে রেখে আসে। সে যখন ফেলে রেখে আসছিল তার গাড়িকে কেউ যেন একটা ফলো করছিল। সে তার বাবার কাছে এসে বলে যে বাবা, আমি আপনার কাজ করে দিয়েছি, আমি ওদেরকে মেরে দিয়েছি।
তখন বাবা তার ভিডিওটি তাকে দেখায়। যখন সে তাদেরকে নদীতে ফেলছিল তখন তার বাবা ভিডিও করে নিয়ে এসেছিল। আসলে বুয়ান খুব ভালোভাবেই বুঝতে পারে তার বাবা কতটা বাজে লোক ছিল। সে তো তার বাবাকে অযথা ভালো মানুষ মনে করেছে। সিন শিফট হয়ে আমরা আনান এবং আনানের মাকে দেখতে পাই। আনান আর আনানের মাকে মূলত হাউজিন বাঁচিয়ে নিয়ে এসেছিল। মূলত হাউজিনকে বুয়ান কল করে বলেছিল আনান এবং আনানের মাকে বাঁচানোর জন্য, যার কারণে সে তাদেরকে বাঁচিয়েছে। আনানের জ্ঞান ফেরার পর সে যখন তার মাকে সুস্থ দেখতে পায় সে তো অনেক খুশি হয়ে যায়। তার মাকে অনেক দিন পর সে সুস্থভাবে দেখতে পেরেছিল। সিন শিফট হয়ে আমাদের বুয়ানকে দেখানো হয়। বুয়ান তার বাবার কাছে যায়। বুয়ানের বাবার একটি সিক্রেট লকার ছিল। ওই জায়গাতে তার অনেক তথ্য ছিল যেগুলো কেউ জানতো না। তখন বুয়ান কথায় কথায় তার বাবাকে জিজ্ঞাসা করে যে বাবা, আমি তো আপনার পথের কাঁটা দুটোকেই সরিয়ে দিয়েছি, এখন প্লিজ আপনি বলবেন এইসব আপনি কেন করেছিলেন। এদিকে বুয়ান তার ফোনে রেকর্ডার চালু করে রেখেছিল। বাবা জোশে জোশে বলতে শুরু করে জোশে জোশে বাবা বলতে শুরু করে ওই মহিলাটি অনেক ফাজিল ছিল, সে আমার সম্পর্কে সবকিছু জানতো, তার কাছে আমার বিরুদ্ধে অনেকগুলো প্রমাণ ছিল, ওই প্রমাণ রিমুভ করার জন্যই ওকে আমি মারার চেষ্টা করেছি। ভালো হয়েছে তুই দুইজনকেই মেরে দিয়েছিস। এদিকে আমাদের আনানকে দেখানো হয়। আনান হাউজিনের কাছে এসে জিজ্ঞাসা করে তুমি আমাকে কেন বাঁচালে আর কিভাবেই জানতে পারলে আমরা ওই জায়গায় আছি। তখন সে বলে যে আমার সিক্রেট এজেন্ট লাগিয়ে রেখেছিলাম তোমার পিছনে, এই কারণেই আমি জানতে পেরেছি। তখন আনানকে সে ওই রেকর্ডারটি শোনায়। এই রেকর্ডারটি শোনার পর তো আনানের অবস্থা খারাপ হয়ে যায়। সে মনে মনে ভাবে এতদিন ধরে আমি চেষ্টা করেও এটা ম্যানেজ করতে পারিনি। এই রেকর্ডারটার মাধ্যমে তুমি সবার সামনে সব সত্যটা আনতে পারবে। আনান বলে তুমি এটা কোথায় পেলে। বুয়ান আবারও মিথ্যা কথা বলে যে আমার সিক্রেট কিছু এজেন্ট আছে ওইগুলো দিয়ে আমি সংগ্রহ করেছি। আনান বলে এতদিন ধরে আমাকে কেন বোকা বানালে। সিন শিফট হয়ে আমরা হুয়ানের প্রোগ্রাম দেখতে পাই। মিস্টার হুয়ান তার সম্পর্কে অনেক ভালো ভালো কথা বলছিল, তখনই সেখানে আনান চলে আসে আর আনান তার ওই রেকর্ডারটির কথা বলে। তখন মিস্টার হুয়ান বলে এই মেয়ে কি বলছে উল্টাপাল্টা সব কথা, এমন কোনো কিছুই আমি করিনি। তখন আমাদের বুয়ান উঠে আর বলতে শুরু করে সব সত্যটা সে সবার সামনে বলে দেয়। বাবা এতে অবাক হয় যে আমার ছেলে হয়ে তুই কিভাবে এইসব বলতে পারলি। বাবা তো এখান থেকে পালানোর চেষ্টা করছিল, কিন্তু সে যখনই পালাতে যাবে আমরা দেখতে পাই তাকে পুলিশ এসে ধরে নিয়ে যায়। আর এখানে তো সে অনেক অপমানিত আর লাঞ্ছিত হয়। যেহেতু সে ভুল করেছে তাকে তো শাস্তি পেতেই হবে। সিন শিফট হয়ে আমাদের আনান এবং বুয়ানকে দেখানো হয়। একে অপরকে সরি এবং ধন্যবাদ জানায়। তারা বেস্ট অফ লাক জানিয়ে একে অপরের রাস্তায় চলে যেতে শুরু করে। দুইজন নিজেদের মতো চলে যায়, কেউ কাউকে আটকায় না। সিন শিফট হয়ে আমাদের আনান এবং হাউজিনকে দেখানো হয়। হাউজিন সবকিছু লুকিয়ে রাখতে পারে না। সে বলে দেয় আসলে আমি তোমার কোনো হেল্পই করিনি, সব হেল্প করেছে বুয়ান। বুয়ান তোমাকে অনেক ভালোবাসে, আমিও জানি যে তুমিও বুয়ানকে অনেক বেশি ভালোবাসো। কতদিন এই ভালোবাসা লুকিয়ে রাখবে। তখন সে কোনো কিছু না বলে এখান থেকে চলে যায়। হাউজিন মনে মনে ভাবে যে এই মেয়ের মতো আর দুইটা আমি কোথাও দেখিনি, এত রাগী আর বদমেজাজি মেয়েরা কিভাবে হয়। এদিকে আমরা আনন্দকে দেখতে পাই, সে একটি দোকানের সামনে দাঁড়িয়ে বুয়ানের সাথে কাটানো মুহূর্তগুলো মনে করতে থাকে। বুয়ান তাকে বাচ্চাদের মতো ট্রিট করত, সে তাকে অনেক ভালোবাসতো, অনেক ভালোভাবে খেয়াল রাখতো। আনান মনে মনে ভাবতে শুরু করে তার সাথে কাটানো দিনগুলো বেস্ট ছিল, যার কারণে সে একটি ডেলিভারি বাইক নিয়ে তাড়াতাড়ি বুয়ানের কাছে চলে যায়। বুয়ান তাকে দেখে হতভম্ব হয়ে জিজ্ঞাসা করে তুমি কি নতুন জব নিয়েছো ডেলিভারি ম্যানের। তখন আনান বলে যে না, আমি কোনো জব নেইনি। তখন সে বলে যে তুমি কি আমাকে আটকানোর জন্য এসেছো। আনান বলে তোমাকে আটকে আমি কি করব বলো তো, আমি তোমাকে জাস্ট বেস্ট অফ লাক জানানোর জন্য এসেছি। বুয়ান মনে মনে ভাবতে শুরু করে এই মেয়ে জীবনেও তার মনের কথা আমাকে বলবে না, তাই আমাকে এই কিছু করতে হবে। বুয়ান বলে আমি তো অলরেডি একটি তালাকপ্রাপ্ত ছেলে, আমাকে কেউ এখন আর বিয়ে করবে না, তুমি যদি আমাকে বিয়ে করে নিতে তাহলে ভালো হতো। আনানও হ্যাঁ বলে দেয়। পরের সিনে আমরা দুইজনকে একসাথে দেখতে পাই। বুয়ান আনানকে প্রপোজ করার জন্য নদীর পাড়ে নিয়ে যায় আর সে তাকে বলে যে তুমি কি আমার ওয়াইফ হওয়ার জন্য প্রস্তুত আছো। আনান যখন রিপ্লাই দিতে যাবে তার আগেই তার ফোনে একটি কল আসে আর তাকে বলা হয় তার মা গায়েব হয়ে গিয়েছে। এটা শোনার পর আনান দৌড়াতে শুরু করে। এই ড্রামাটির হয়তো সেকেন্ড পার্ট আসবে,
তবে কখন আসবে এটা আমি জানি না। স্পেশালি ড্রামাটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।